আসসালামু আলাইকুম। আপনারা কি আমার কথা শুনতে পাচ্ছেন? জি, আসসালামু আলাইকুম স্যার। জি, ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম স্যার। আচ্ছা। আমাদের আপনাদের বলেছিলাম যে গ্রুপ ফাইনালাইজ করতে আপনারা আপনাদের পছন্দের মতো গ্রুপ মেম্বার চুজ করে একজন লিডার চুজ করে সেই লিডার আমাকে ইমেইল করবে। তো এখন পর্যন্ত আমি ৪টা গ্রুপের ইনফরমেশন পেয়েছি। আরো ২টা গ্রুপ এখনো আমাকে করে নাই। সো আপনারা যারা এখনো গ্রুপ সেট করেন নাই আজকের মধ্যেই করে আমাকে জানিয়ে দিবেন। হ্যাঁ, আজকের মধ্যে করেই জানিয়ে দিবেন। সো এখন পর্যন্ত এই ৪টা গ্রুপের ইনফরমেশন পেয়েছি। প্রথমে হচ্ছে টিম হাইওয়ে, হ্যাঁ, আলিফ, সামিউল, জুবায়ের, ফয়সাল মোল্লা, নিখিল, ফারদিন। লিডার হচ্ছে জুবায়ের। তারপরে গ্রুপ 2 তে আছে এলিভেটেড এক্সপ্রেসওয়ে, ফাহিম, সাধন, রুদ্র, ফয়সাল আহমেদ, নোয়াম্মের। এদের লিডার হচ্ছে রুদ্র। 3 নম্বর গ্রুপ হচ্ছে ইয়েলো লাইট, রাফি হচ্ছে লিডার। আরো আছে মুমিন, রুকসানা, ফারিয়া, অমিত। 4 নম্বরে আছে জেব্রা ক্রসিং, সৌমিক, আরফিন, নাইমুল, ঐশী আর ফায়েক। লিডার হচ্ছে নাইমুল। আরো 10 জন আছে এবং 2টা গ্রুপ হবে। আপনারা আপনাদের গ্রুপ ফাইনালাইজ করে আমাকে সেন্ড করে দিবেন। ঠিক আছে? আচ্ছা, আপনাদের কোয়েশ্চেন সেন্ড করার, সার্ভে রিলেটেড কোয়েশ্চেন সেন্ড করার টাইম অনেক আগে পার হয়ে গিয়েছে। তারপরও 2-3 জন মনে হয় আমাকে পাঠায় নাই। হ্যাঁ, তাদের মধ্যে অনেকেই হয়তো পরে জয়েন করছে ক্লাসে। তো আমি আরো 2 দিন টাইম এক্সটেন্ড করে দিচ্ছি। আপনারা এই 2 দিনের মধ্যে অবশ্যই আপনাদের কোয়েশ্চেন আমাকে সেন্ড করবেন, সার্ভে কোয়েশ্চেন। হ্যাঁ, ইন্টারেস্টিং থটফুল সার্ভে কোয়েশ্চেন আমাকে সেন্ড করবেন যারা এখন সেন্ড করেন নাই। ঠিক আছে? তারপরে আমি এই উইকেন্ডের মধ্যে আপনাদের কোয়েশ্চেনটা ফাইনালাইজ করে আপলোড করে দিব। ঠিক আছে? এটাতে মার্কস আছে, সো যারা দিবেন না তাদের মার্কস কমবে। ঠিক আছে? যারা দিবেন না তাদের মার্কস কমে যাবে। আপনি সার্ভে কোশ্চেনিয়ার প্রিপেয়ার করতে কন্ট্রিবিউট করছেন নাকি সেটার একটা মার্কস আছে। আচ্ছা, এরপরে হচ্ছে আমরা আমাদের সিলেবাসটা একবার দেখে আসি। আমরা তো টার্ম পেপার, টার্ম প্রজেক্ট নিয়ে কথা বলতে বলতে 2 ক্লাস চলে গিয়েছে। তো আমাদের সিলেবাসে আমরা দেখতে পাচ্ছি আসলে অনেক টপিক আছে। ট্রান্সপোর্টেশন ইঞ্জিনিয়ারিং, ফাংশন, সিস্টেমস, কম্পোনেন্টস, ফ্যাক্টরস। হ্যাঁ, তারপরে আছে মোড, পাবলিক ট্রান্সপোর্ট, ইঞ্জিনিয়ারিং এন্ড মোডস, এমার্জিং মোডস, আইটিএস, কম্পোনেন্টস, অ্যাপ্লিকেশনস। তারপরে আছে ট্রান্সপোর্টেশন প্ল্যানিং, কনসেপ্ট, স্কোপ, হায়ারার্কি, process goals, objectives, inventories, socio-economic activities, land use, transport interaction, travel demand forecasting, impact assessment, road safety, accident analysis, geometric design of highways, design controls criteria, cross-sectional element, alignment, side distance, intersection, interchange layout, planning and design of bicycle and pedestrian facilities, traffic engineering, fundamental of traffic engineering, vehicle traffic characteristics, excuse me, traffic control devices, systems, introduction to signal optimization tools. শেষে আছে traffic studies, planning, design, parking facilities, roadway lighting, transportation in Bangladesh, modes, networks, constraints, challenge, demand, modal share, road classification, design standards. So topic অনেক, টপিক অনেক। এবং টপিকের যে হেডিং গুলো দিয়েছে এগুলোর আন্ডারে আসলে অনেক কিছু পড়া সম্ভব। আমার যদি আলাদাভাবে আমি চিন্তা করি, হ্যাঁ, আলাদাভাবে যদি চিন্তা করি, এখানে আসলে ট্রান্সপোর্টেশনের বেসিক বা ফান্ডামেন্টাল অনেক কিছু নিয়ে এসেছে যেগুলা ইটসেলফ একটা আন্ডারগ্রেড কোর্স অথবা ইভেন গ্রাজুয়েট কোর্সও হতে পারে। ঠিক আছে? যেমন আইটিএস, আইটিএস সম্পর্কে অনেক কিছু পড়ার আছে। ট্রান্সপোর্টেশন প্ল্যানিং, প্ল্যানিং এর মধ্যে এগুলো তো আছে। এই শুধু ট্রাভেল ডিমান্ড ফোরকাস্টিং নিয়েই গ্রাজুয়েট কোর্স করা পসিবল। ঠিক আছে? ইম্প্যাক্ট অ্যাসেসমেন্ট, রোড সেফটি, অ্যাক্সিডেন্ট অ্যানালাইসিস, এটাও আরেকটা ডিরেকশন আপনার। জিওমেট্রিক ডিজাইন অফ হাইওয়েজ, কিভাবে ডিজাইন করবো, ডিজাইনের কন্ট্রোল কি, ক্রাইটেরিয়া কি, ক্রস সেকশন এলিমেন্ট কি, তাদের ক্যারেক্টারিস্টিক্স কি হবে,
সাইড ডিস্টেন্স, এগুলা এগুলো তো হচ্ছে নর্মাল রাস্তার জন্য। এরপরে আবার ইন্টারসেকশন, ইন্টারচেঞ্জ, ইন্টারসেকশন, ইন্টারচেঞ্জ, তাদের লেআউট, তাদের প্ল্যানিং, বাইসাইকেল পেডিস্ট্রিয়ান ফ্যাসিলিটি কিভাবে প্রোভাইড করতে হবে, ট্রাফিক ইঞ্জিনিয়ারিং, ট্রাফিক ইঞ্জিনিয়ারিং বেসিক টার্মিনোলজি গুলা, ভেহিকেল ট্রাফিক ক্যারেক্টারিস্টিক্স, রোডওয়ে ক্যারেক্টারিস্টিক্স, ঠিক আছে। তারপর ট্রাফিকে কিভাবে কন্ট্রোল করা যায়, অপারেশন মেইনটেনেন্স, সিগন্যাল কিভাবে ডিজাইন করা যায়, সিগন্যাল অপটিমাইজেশন কিভাবে করা যায়। তারপর হচ্ছে বাংলাদেশের পার্সপেক্টিভ, বাংলাদেশ পার্সপেক্টিভের আগেও আছে, ট্রাফিক স্টাডি কিভাবে করে, পার্কিং ফ্যাসিলিটি সম্পর্কে বলেছে, লাইটিং সম্পর্কে বলেছে। সো আমি দেখতে পাচ্ছি সিলেবাস হচ্ছে হিউজ এবং সবগুলা টাচ করতে যাওয়া খুব ডিফিকাল্ট। আমি মেইনলি যেভাবে চিন্তা করেছি যে আমার 3টা পার্ট আছে, মিড 1, মিড 2, ফাইনাল। আমি মিড 1 পার্টে ট্রাফিক ইঞ্জিনিয়ারিং রিলেটেড যতটুকু কভার করা পসিবল সেটা করব। ট্রাফিক ইঞ্জিনিয়ারিং রিলেটেড ফান্ডামেন্টাল ভেহিকেল ট্রাফিক, তারপরে কন্ট্রোল ডিভাইস, সিগন্যাল, এটা নিয়ে যতটুকু কন্ট্রোল করা, যতটুকু কভার করা পসিবল স্টাডি, এগুলা করব মিড 1-এ। মিড 2-তে আমি জিওমেট্রিক ডিজাইন অফ হাইওয়েজ, ঠিক আছে, জিওমেট্রিক ডিজাইন যে পার্টটা, সেই পার্টটা নিয়ে আমি ডিসকাস করব, ঠিক আছে। আর ফাইনালে হচ্ছে ট্রাভেল ডিমান্ড ফোরকাস্টিং নিয়ে আলোচনা করব। প্ল্যানিং এর একটা পার্ট ট্রাভেল ডিমান্ড ফোরকাস্টিং, সেটা নিয়ে আমি ডিসকাস করব। এই 3টা হচ্ছে মেজর প্ল্যান। এর সাথে যদি সময় পাই তাহলে হয়তো একটু পার্কিং করব, একটু লাইটিং করব, ঠিক আছে। যতটুকু কভার করতে পারবো ততটুকু কভার করব। সব কভার করা আসলে ডিফিকাল্ট, আমার মনে হয় দরকারও নেই। দরকার হয়তো আছে, কিন্তু মানে আসলে এই 3 গ্রেডের সাবজেক্টে এত কিছু কভার করা খুবই ডিফিকাল্ট হয়ে যায়, ঠিক আছে। তো যদি সামনে আপনারা ট্রান্সপোর্টেশনের কোর্স আরো পান, সেখানে আরো শিখতে পারবেন। তো এই হচ্ছে অবস্থা। এখন এটার উপর বেস করে এখন আমরা আমাদের লেকচার শুরু করি। আমাদের মিড 1 আমরা ট্রাফিক ইঞ্জিনিয়ারিং দিয়ে শুরু করব। ট্রাফিক ইঞ্জিনিয়ারিং, সো এখানে কিছু ডেফিনেশন, কিছু টার্মিনোলজি বলেছে। Traffic engineering is the science of measuring traffic and travel, the study of basic laws relating to traffic flow and generation. তাহলে রাস্তায় কিভাবে ট্রাভেল করতে হবে, ট্রাফিক কিরকম থাকবে, তারা কিভাবে মুভমেন্ট করবে, ঠিক আছে, এই সব জিনিসপত্র নিয়ে ট্রাফিক ইঞ্জিনিয়ারিং। Application of this knowledge to the professional practice of planning, designing and operating traffic systems. 3টে স্টেপ। প্রথমে হচ্ছে প্ল্যান করতে হবে, ঠিক আছে, তারপর ডিজাইন করতে হবে, তারপর সেটাকে অপারেট করতে হবে। 3টা স্টেজ। আগে প্ল্যান করতে হবে যে আমার কারেন্ট ডিমান্ড কত, ভবিষ্যতে কত হবে, সেটার উপর বেস করে আমাকে প্ল্যান করতে হবে, আমাকে ইনফ্রাস্ট্রাকচার সেভাবে সাপ্লাই দিতে হবে। হ্যাঁ, এভাবে প্ল্যান করে আমি বলবো যে আচ্ছা আমাকে এই জায়গায় এত লেনের রাস্তা লাগবে। তারপরে সেটাকে ডিজাইন করতে হবে। জিওমেট্রিক ডিজাইন একদিকে করতে হবে, তার অ্যালাইনমেন্ট কিরকম হবে, তারপরে হরাইজন্টাল কার্ভ, ভার্টিক্যাল কার্ভ এগুলো থাকবে কি থাকবে না, আরো যে রোডওয়ে এলিমেন্টস আছে, শোল্ডার থাকবে কি থাকবে না, মিডিয়ান থাকবে কি থাকবে না, ঠিক আছে, এই সব জিনিসগুলা প্ল্যানিং এবং ডিজাইন থেকে আসবে। তারপরে আপনার যখন ইনফ্রাস্ট্রাকচার সিস্টেমটা দ্বারা হয়ে গেল, তখন হচ্ছে ট্রাফিক কিভাবে মুভ করবে, ডিসিপ্লিন ওয়েতে ট্রাফিক মুভ করবে নাকি, ঠিক আছে, সেটার জন্য আপনার ট্রাফিকে কন্ট্রোল করার দরকার পড়তে পারে। আপনি পলিসি দিতে পারেন যে এই রাস্তাটা হচ্ছে ওয়ান ওয়ে রাস্তা, এখানে শুধু আপনার নর্থ থেকে সাউথের দিকে যাবে, সাউথ বাউন্ড ট্রাফিক হবে, অপোজিট ডিরেকশনে ট্রাফিক থাকবে না। অথবা আপনি ইন্টারসেকশন আছে, আপনি ইস্ট ওয়েস্ট কে কিছু সময় যাতায়াত করতে দিবেন, তারপরে নর্থ সাউথ কে আবার যাতায়াত করতে দিবেন। কন্ট্রোল, ট্রাফিক কন্ট্রোল, এটা হচ্ছে সিগন্যালের মাধ্যমে করা যেতে পারে। সিগন্যালের আগের স্টেপে আপনি স্টপ সাইন, তারপরে ইল সাইন, এগুলো ব্যবহার করতে পারেন, ঠিক আছে। তো এই জিনিসগুলো করার উদ্দেশ্য কি, যাতে টু অ্যাচিভ সেফ, এফিশিয়েন্ট অ্যান্ড কনভেনিয়েন্ট মুভমেন্ট অফ পারসনস এন্ড গুডস। আসলে ট্রাফিক ইঞ্জিনিয়ারিং এর বেসিক নিডটা কোথা থেকে আসে, যে পারসন এবং গুড আমাদের যাতায়াত করার দরকার পড়ে, আমাদের পয়েন্ট এ থেকে পয়েন্ট বি তে যাওয়ার দরকার পড়ে, আমার সকালবেলা বাসা থেকে ইউনিভার্সিটিতে যাওয়ার দরকার পড়ে, আপনি একজন স্টুডেন্ট, আপনারও আপনার বাসা থেকে ইউনিভার্সিটিতে যাওয়ার দরকার পড়ে। ইউনিভার্সিটিতে সারাদিন ক্লাস করলেন, ক্লাস শেষ, এখন হচ্ছে বিকালবেলা আপনার
ইউনিভার্সিটি থেকে আবার বাসায় ব্যাক করার দরকার পড়ে। ঠিক আছে, তারপরে আমাদের যে পণ্য, আমাদের যে মুদির দোকানগুলোতে আমরা সব আহ, পণ্য পাই অথবা বড় বড় মার্কেট গুলোতে পণ্য পাই, এগুলো কি ওখানে থাকে? থাকে না। ওখানে কেউ না কেউ পণ্যগুলো দিয়ে যায়, তাই না? যারা আপনার খাবার বিক্রি করে, ধরেন পাউরুটি বিক্রি করে, তারা সকালবেলা আসে আপনার মুদির দোকানে পাউরুটি দিয়ে যায়, তাই না? তাহলে এই যে পাউরুটি একটা গুডস, এটাকে হচ্ছে পাউরুটি প্রোডাকশন হাউস থেকে আপনার বাসার পাশের মুদি দোকানে আসতে হয়। এখানে একটা ট্রান্সপোর্টেশন নিডের দরকার আছে। ঠিক আছে, তাহলে কি করতে হবে? সেফ, এফিশিয়েন্ট, কনভিনিয়েন্ট মুভমেন্ট করতে হবে। সেফ হইতে হবে যাতে অ্যাক্সিডেন্ট না হয়ে যায়। ঠিক আছে, সেফলি এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়া যায়। এফিশিয়েন্ট, এফিশিয়েন্ট মানে বুঝেন? এফিশিয়েন্ট মানে কি? স্যার পর্যাপ্ত। দক্ষ। ওটা তো সাফিসিয়েন্ট। পর্যাপ্ত হচ্ছে সাফিসিয়েন্ট, এফিশিয়েন্ট কি? স্যার কার্যকরী বা দক্ষ এই টাইপের বুঝেন। কার্যকরী বা দক্ষ মানে উদাহরণ দিয়ে বুঝলে সুবিধা হবে। যেমন ধরেন আপনার একটা জায়গা থেকে আরেকটা জায়গার দূরত্ব মেবি কত, 1 কিলোমিটার 2 কিলোমিটার, ঠিক আছে? আপনার যাইতে লাগে, আপনি যদি মেবি 40 কিলোমিটার/আওয়ারে চলেন, হ্যাঁ, তাহলে 2 কিলোমিটার যেতে কতক্ষণ লাগবে বলেন তো? 60 মিনিটে যায় 40 কিলোমিটার, তাই না? 40 কিলোমিটার যায় 60 মিনিটে, তাহলে 2 কিলোমিটার যেতে কতক্ষণ লাগবে? ওই যে একটা টাইম, ঠিক আছে? যতটুকু টাইম হয়, 5 মিনিট হইলো বা যতটুকু মিনিট হইলো, আর ওই 5 মিনিটের পথ যাইতে যদি আপনার 2 ঘন্টা লাগে, তাহলে সেটা হচ্ছে ইনএফিশিয়েন্ট। 5 মিনিটের পথ যাইতে 2 ঘন্টা লাগে, ইনএফিশিয়েন্ট। ঠিক আছে, আর এই 2 কিলোমিটার আপনি হেঁটে যেতে পারেন। হেঁটে গেলে আপনি হয়তো পারবেন, আপনি একজন ইয়াং মানুষ, কিন্তু অনেক বয়স্ক মানুষ থাকতে পারে যাদের হয়তো হেঁটে এতদূর যাওয়া সম্ভব না। কিন্তু সে যদি গাড়িতে করে যেতে যায়, যে কোনো মোডেই যাক না কেন, সে আইদার বাসে যাক অথবা একটা প্রাইভেট কারে যাক, উবারে যাক, পাঠাওয়ে যাক, হ্যাঁ, সেখানে তার যেতে পিক আওয়ারে তার সময় লাগতেছে হচ্ছে 2 ঘন্টা। এটা হচ্ছে ইনএফিশিয়েন্ট। ঠিক আছে, তাহলে আমাদের ঢাকা শহরের যেই ট্রান্সপোর্টেশন সিস্টেম আছে, ট্রাফিক সিস্টেম আছে, এটা আসলে ইনএফিশিয়েন্ট হয়ে গিয়েছে। ঠিক আছে, এবং আমরা যে আহ, নাম কি আগের দিনও বলেছিলাম, লিভেবল সিটি, বাসযোগ্য শহরের মধ্যে ঢাকা শহর যে অনেক পিছিয়ে, এটার অন্য কারণগুলো তো আছে, যে পরিবেশ খারাপ, এই খারাপ, সুযোগ সুবিধা কম, ট্রান্সপোর্টেশনে কিন্তু একটা বড় ফ্যাক্টর। ঠিক আছে, এখানে ট্রাফিক জ্যামের কারণে যে পরিমাণ ইকোনমিক লস হয় সেটা কিন্তু হিউজ। ঠিক আছে, তো এফিশিয়েন্ট, কনভেনিয়েন্ট। কনভেনিয়েন্টের উদাহরণ কি হতে পারে? কনভেনিয়েন্ট বলতে কি বোঝায়? কনভেনিয়েন্ট স্যার সুবিধাজনক। সুবিধাজনক, হ্যাঁ। উদাহরণ হতে পারে আপনি আপনার নিজস্ব গাড়ি নিয়ে আপনাকে যেতে হবে পাবলিক ট্রানজিটে। পাবলিক ট্রানজিটে আপনি পিক আওয়ারে রাস্তায় নামলেন, দেখলেন যে গাড়ির সংখ্যা কম, এক একটা গাড়ি যখন আসছে তখন একেবারে রেসলিং খেলে আপনাকে বাসে ওঠা লাগছে, তাহলে এটা হচ্ছে কনভিনিয়েন্ট না। ঠিক আছে, বিশেষ করে আপনি হয়তো ইয়াং পার্সন, আপনি উঠতে পারবেন, কিন্তু অনেক ক্ষেত্রেই হয়তো মহিলাদের অথবা শিশুদের এভাবে ওঠাটা অতটা সহজ হয় না। ঠিক আছে, সেগুলো হয়ে যায় ইনকনভিনিয়েন্ট। এমনকি আপনি যদি ছেলেও হন, ওরকম যুদ্ধ করে ওঠা অনেকের পক্ষে ডিফিকাল্ট হয়, বিশেষ করে এরকম করোনা সিচুয়েশনে। ঠিক আছে, সো তাহলে এই জিনিসগুলা হচ্ছে আমরা আমরা যে ট্রাফিক ইঞ্জিনিয়ারিং নলেজ গুলো পাবো, সেটার গোল হচ্ছে এরকম, যে আমরা প্রফেশনাল প্র্যাকটিসে কি অ্যাপ্লাই করব, প্ল্যানিং, ডিজাইন, অপারেটিং অ্যাপ্লাই করব, যাতে আমাদের সেফ, এফিশিয়েন্ট এবং কনভিনিয়েন্ট মুভমেন্ট অফ পার্সনস এন্ড গুডস এনশিওর করা যায়। এখানে কিছু হিস্টোরি সম্পর্কে বলেছে, জিনিসটা কিভাবে ধীরে ধীরে ডেভেলপ করেছে। সো আপনারা তো এমনি চিন্তা ভাবনা করলে বুঝেন যে বর্তমান সময়ে যত আপনার এই গাড়ি ঘোড়া বাস টাস আছে, এগুলো একসময় ছিল না, তাই না? একসময় মানুষ ঘোড়ার গাড়িতে চলাচল করতো। আর যদি পুরান কালে নাটক সিনেমা দেখেন, তাহলে সেখানেও দেখবেন যে এই জমিদার বাড়ি, ঘোড়ার গাড়ি, এসব দেখা যায়। ঠিক আছে, তো এখন এই জিনিসগুলো ধীরে ধীরে হচ্ছে চেঞ্জ হচ্ছে। একসময় গাড়ি ঘোড়া ছিল না, এমনকি আমাদের ঢাকা শহরে হয়তো 70 সালের দিকে অনেক কম আপনার আহ গাড়ি ঘোড়া ছিল। ঠিক আছে, প্রাইভেট কার খুব হয়তো কম পরিমাণে ছিল, খুব রেয়ার কয়েকটা ফ্যামিলির হয়তো গাড়ি ছিল, বাস হয়তো কিছু ছিল। ঠিক আছে, কিন্তু ধীরে ধীরে দেখা যাচ্ছে যে এই ট্রেন্ডটা বাড়তেছে। এখন তো প্রায় বাসায় বাসায় আপনার কি বলে গাড়ি থাকে, এক একটা অ্যাপার্টমেন্ট দেখা যায়, অ্যাপার্টমেন্টের নিচে 10-12টা করে গাড়ি থাকে। ঠিক আছে, সো এখন কি হচ্ছে, ট্রাফিক অনেক বাড়তেছে।
ট্রাফিক বাড়তেছে, একই সাথে ভেহিকেল বাড়তেছে, পেডেস্ট্রিয়ানও বাড়তেছে। ঠিক আছে, যাদের গাড়ি নিয়ে এমন মানুষের সংখ্যা কি কমছে না? ঢাকা শহর হচ্ছে সবচেয়ে অ্যাট্রাক্টিং সিটি, তাই না? এখানে সহজে ইনকাম করা যায়, তাই পুরা বাংলাদেশ থেকে হচ্ছে মানুষজন আসে ঢাকা শহরে তাদের লাইভলিহুড আর্ন করতে, এবং এমনকি এটাও দেখা যায় যে ধরেন প্রতি বছর ঢাকার বাইরে যারা বাস করতো তাদের একটা সিগনিফিকেন্ট পোর্শন ঢাকাতে আসে, আইদার পড়াশোনা করতে আসে অথবা অন্য কোনো কাজে আসে। এবং ধরেন যারা ঢাকা শহরে তো সবচেয়ে বেশি মনে হয় আপনার বিশ্ববিদ্যালয় এই টাইপের জিনিসপত্র, তাই না? এবং এরা যারা পড়াশোনা শেষ করে খুব কমই কিন্তু আবার ঢাকার বাইরে চলে যায়, সবাই বেশিরভাগই হচ্ছে ঢাকাতেই থেকে যায়। তাহলে দেখা যাচ্ছে যে ঢাকা হচ্ছে আপনার পেডেস্ট্রিয়ান ভেহিকেল যেভাবে চিন্তা করেন না কেন এর পরিমাণটা খুবই বেড়ে যাচ্ছে। ঠিক আছে, initially it was limited to the application of simple rules and regulations such as left driving rule, road signs, markings, intersection control by flag, etc. যখন কম ছিল তখন আপনি সিম্পল রুলের সাহায্যে এদেরকে ডিসিপ্লিন রাখতে পারতেন। ঠিক আছে, যখন গাড়ি ঘোড়া কম ছিল তাদেরকে ডিসিপ্লিন রাখার জন্য আপনার সিম্পল রুল রেগুলেশন গুড এনাফ ছিল। ঠিক আছে, কিন্তু যখনই আপনার এই জিনিসটা একটা মানে হিউজ সংখ্যায় পরিণত হলো তখন কিন্তু আপনার এই সিম্পল রুলস আর হয় না, তখন আপনাকে অনেক কমপ্লেক্স চিন্তা ভাবনা করা লাগে। Subsequent analysis of traffic operations and road accidents led to the realization that the traffic regulations or other methods of traffic control should be based on proper engineering studies. তাহলে আপনার প্রপার ট্রাফিক অপারেশনের জন্য, আর যেহেতু দেখা যাচ্ছে যে আপনার এই অপারেশন গুলো যদি ঠিক মতো না হয়, মানুষজন যদি ট্রাফিক রুলস ঠিক মতো না ফলো করে সেক্ষেত্রে অ্যাক্সিডেন্ট হয় যেখানে মানুষ মারা যেতে পারে। এই জন্য এখন এই ট্রাফিককে কন্ট্রোল করার জন্য ট্রাফিক ইঞ্জিনিয়ারিং স্টাডিজ এর দরকার পড়ছে। হ্যাঁ, আমাদের বাংলাদেশে ট্রাফিক ইঞ্জিনিয়ারিং জিনিসটাকে আসলে ওইভাবে আপনার মূল্যায়ন করা হয় না। ঠিক আছে, এটা যেটা ইঞ্জিনিয়ারিং একটা ব্যাপার, ঠিক আছে, এই জিনিসটাকে ওইভাবে মূল্যায়ন করা হয় না এবং এটার ফল আমরা দেখতে পাই। ঠিক আছে, এটার ফল আমরা দেখতে পাই। তো in consequences, as extension of traffic regulations, many new traffic control and management techniques were devised. শুধু রেগুলেশন দেওয়া হচ্ছে না, এখন হচ্ছে আমার অনেক নতুন ধরনের আইডিয়া নিয়ে আসা হচ্ছে। সবগুলো নতুন না, অনেকগুলো পুরাতন নতুনও আছে। যেমন টার্ন রেস্ট্রিকশন, আপনি ইচ্ছা করলে যে কোনো জায়গায় টার্ন দিতে পারবেন না। পার্কিং রেস্ট্রিকশন, ব্রাস প্রায়োরিটিস, ওয়ান ওয়ে স্ট্রিট, এই নতুন নতুন আপনার পলিসিগুলো কেন ইম্পোজ করা হচ্ছে? যাতে আপনার ট্রাফিকের মুভমেন্টটা ভালো হয়। ঠিক আছে, যেমন একটা বিজি রাস্তায় আপনি ইচ্ছা করলেই রাস্তার পাশে পার্ক করে রাখতে পারেন না, তাই না? আপনি যদি রাস্তার পাশে পার্ক করে রাখেন তাহলে আপনি একটা লেনের জায়গা নষ্ট করছেন, তাই না? একটা লেনের জায়গা নষ্ট করছেন, যেহেতু বিজি রাস্তা সেহেতু আপনি এটা যদি নষ্ট করেন তাহলে রোডের ক্যাপাসিটি কমে যাচ্ছে। ঠিক আছে, তো এই জন্য এখন ঢাকা শহরে অনেক রাস্তাতেই হচ্ছে কি নো পার্কিং, তাই না? বেশিরভাগ রাস্তাতেই নো পার্কিং। অনেক সময় মানুষজন অবৈধভাবে পার্কিং করে, কিন্তু বেশিরভাগ রাস্তায় হচ্ছে নো পার্কিং। Eventually, it became evident that planning and the design of efficient road network largely depends upon the integrated land use and transport policies. তো এখানে হচ্ছে মানুষজন একটা প্রবলেম ফেস করছে ধীরে ধীরে, তারপরে সে শিখছে যে আসলে কিভাবে করলে আমার এই প্রবলেম গুলোকে সলভ করা যায়। তো এই প্ল্যানিং এন্ড ডিজাইন কিভাবে এফিশিয়েন্টলি করা যাবে রোড নেটওয়ার্কের, এই জিনিসটা আসলে অনেক রুট লেভেল থেকে আসে। ঠিক আছে, একদম মানে সবকিছু যখন অলরেডি আপনার বিল্ট আপ আছে, ইনফ্রাস্ট্রাকচার যখন আমাদের পুরো বিল্ট আপ আছে, যেমন ঢাকা শহরে এখন যে সিচুয়েশন চলে আসছে, এখন দেখেন আমরা এই জিনিসটাকে সলভ করতে গিয়ে আমাদের অনেক ধরনের হ্যাসেল হচ্ছে। কি ধরনের হ্যাসেল? এই যে আমরা এখন একটা সলিউশনের পথে হাঁটছি, মেট্রো রেল হচ্ছে একটা পাবলিক ট্রানজিট হবে, হিউজ পরিমাণ মানুষকে নিয়ে যাতায়াত করতে পারবে, রাস্তার উপর প্রেসার করবে। কিন্তু এই জিনিসটা যে এখন করছে, এখন কি এই কনস্ট্রাকশন পুরো টাইমটাতে আমরা আরো বেশি হ্যাসেলের সম্মুখীন হচ্ছি না, তাই না? এখন যে কনস্ট্রাকশন হচ্ছে প্রত্যেকটা রাস্তার মধ্যে আপনার এই ডিটাউর করছে, তারপরে রাস্তার মাঝখানে তো বড় বড় কনস্ট্রাকশন হচ্ছে, এটা অনেক ক্ষেত্রে তো আপনার সেফও না, তাই না? অনেক ক্ষেত্রে তো সেফও না, যে আপনার উপর থেকে কিছু পড়ে গিয়ে মানুষের মাথায় পড়ে গিয়ে মানুষ যেতে পারে, এরকম কত কি হতে পারে। তো এই জিনিসটা কিন্তু আসলে আরো আগে হওয়া উচিত ছিল। আগে কিভাবে হওয়া উচিত ছিল? আপনার এই জিনিসগুলোকে বলা হচ্ছে ভিশনারি ওয়ার্ডটা শুনেছেন? অনেক সময় অনেক লিডারকে বলা হয় ভিশনারি লিডার।
অথবা ভিশনারি বিজনেসম্যান। ভিশনারি মানে কি? দূরদর্শী। স্যার দূরদর্শী দূরদর্শী, মানে গুড। যে সামনে। মানে সামনে দেখতে পায়, সে আগে থেকে অ্যান্টিসিপেট করতে পারে যে 20 বছর পরে কি হবে, 20 বছর পরে কি হবে। এবং একজন ভালো ট্রাফিক প্ল্যানার, ইঞ্জিনিয়ার এগুলো হতে চাইলে আপনাকে আসলে ভিশনারি হতে হবে। ঠিক আছে, ভিশনারি হইতে হবে। শুধু আপনার হইলেই হবে না, আপনার মানে ট্রান্সপোর্টেশন ব্যাপারটা তো হচ্ছে পুরা দেশের অথবা সরকারের, তাই না? পুরা দেশের একটা সিস্টেম। এটা কিন্তু ইন্ডিভিজুয়াল কোনো পার্ট না। যেমন আপনি বিল্ডিং বানানোর ফার্ম, আপনি পাস করলেন, একটা বিল্ডিং বানানোর ফার্ম দিলেন, হ্যাঁ, আপনি কাজ করতে পারেন, ছয়তলা বিল্ডিং ডিজাইন করেন, ইয়া করেন, এটা হচ্ছে আপনার আর আপনার ক্লায়েন্টের ব্যাপার। ঠিক আছে, দেশের বা অন্য মানুষের কিন্তু এতে কোনো কনসার্ন নাই। কিন্তু আপনি যখনই ট্রাফিক নিয়ে বলবেন, এটা হচ্ছে দেশের সব মানুষের ব্যাপার, তাই না? ট্রাফিকের একটা সিস্টেম, ট্রাফিকের একটা সুবিধা, সুযোগ সুবিধা, একটা রুলস দেশের সব মানুষকে এফেক্ট করবে। এই যে এখন একটা ইয়া নিচ্ছে যে কি বলে, এই টাইপের গাড়ি চলবে না, ওই টাইপের গাড়ি আটকে দিচ্ছে করোনার কারণে বা ইয়ার কারণে। ঠিক আছে, এই সিদ্ধান্তগুলো কিন্তু মানুষকে এফেক্ট করছে। অনেকে যাতায়াত করতে পারছে না, অনেকে তাদের রুটি রুজি নিয়ে টানাটানি পড়ে যাচ্ছে। সো এই জিনিসগুলো কিন্তু হচ্ছে গ্লোবাল। তো এখন আমি যেটা বলতে চাচ্ছিলাম যে ভিশনারি যেটা, যে আমার ঢাকা শহরে এই পরিমাণ মানুষ হবে 2020 সালে, এটা কিন্তু আমার 1980 সালে প্রেডিক্ট করা উচিত ছিল। 1980 থেকে 2000 মধ্যে প্রেডিক্ট করা উচিত ছিল, এবং ওই সময় থেকে কিন্তু আপনার সিদ্ধান্ত নিয়ে নিয়ে এই জিনিসগুলা ডেভেলপ করা দরকার ছিল। ঠিক আছে, ওই সময় হয়তো আপনার আরো সহজভাবে জিনিসটা করা যেত, আরো সহজভাবে করা যেত। ঠিক আছে, অথবা অন্য কোনো পলিসি যদি নেওয়া হতো, স্পেসিফিক পলিসি, আজকে আমরা কতগুলো পলিসি নিয়ে ডিসকাস করব। ঠিক আছে, এই টাইপের পলিসি যদি নেওয়া হতো তাহলে হয়তো বেটার হতো। ঠিক আছে, তো it depends upon the integrated land use and transport policies and effective demand management. তিনটা ওয়ার্ড বলেছে, একটা কি ইন্টিগ্রেটেড ল্যান্ড ইউজ। ইন্টিগ্রেটেড ল্যান্ড ইউজ কি, এটা সম্পর্কে আমরা আগের দিনও কিছুটা বলেছিলাম, আজকে আবার খানিকটা বলবো। সেটা হচ্ছে ল্যান্ড ইউজ বলতে কি বোঝায়। এটার আইডিয়াটা অনেকটা এরকম যে স্বয়ংসম্পূর্ণ এক একটা জিনিস তৈরি করতে হবে। ঠিক আছে, আগের দিন এটা ব্যাখ্যা করেছিলাম যে আপনি থাকেন আফতাবনগরে, আপনার একজন ছেলে পড়ে ঢাকা কলেজে, আপনি চাকরি করেন মতিঝিলে, আপনি অনেকগুলো ট্রিপ ক্রিয়েট করতেছেন, তাই না? এর সমাধানটা কি বলেছিলাম, যে এমন একটা এরিয়া হবে যেখানে আপনার ম্যাক্সিমাম নিড গুলো ওই এরিয়া দ্বারাই ফুলফিল হবে। আপনি আফতাবনগরে থাকেন, আপনি আফতাবনগরের স্কুলেই পড়াবেন ছেলে মেয়েদেরকে, আফতাবনগরের স্কুল কলেজেই পড়াবেন। ঠিক আছে, স্কুল কলেজ লেভেল পর্যন্ত। ভার্সিটি লেভেলে তো এক এক ভার্সিটি এক এক জিনিসে এক্সপার্টাইজ, সো ভার্সিটি আলাদা। এবং সেই জন্য ভার্সিটি গুলো আসলে মেইন শহরের মধ্যেও থাকা উচিত, ভার্সিটি গুলো থাকা উচিত শহরের বাইরে। শহরের বাইরে থাকবে ভার্সিটি থাকবে, এবং সেগুলোর সাথে আবাসিক হল থাকবে। যারা টিচার তাদের আলাদা ক্যাম্পাস থাকবে, আর যারা স্টুডেন্ট তাদের জন্য হল থাকবে। এটাই কিন্তু হচ্ছে ভার্সিটির একটা ইয়া হওয়া উচিত। ঢাকা শহরের মধ্যে ভার্সিটি কেন থাকতে হবে, তাই না? তো এরকম একটা ব্যাপার। সো আমার এরিয়াটা, যেমন ধরেন নতুন একটা শহর গড়ে তুলতেছে রূপায়ণ সিটি, আমি তো সবগুলোর নাম জানি না, যেমন রূপায়ণ সিটি একটা শহর গড়ে তুলতেছে, ওইখানে তারা তাদের নিজস্ব মার্কেট রাখবে, নিজস্ব হসপিটাল রাখবে, নিজস্ব আপনার স্কুল কলেজ রাখবে, যাতে ওইখানকার মানুষকে বাইরে আসে আপনার অহেতুক ট্রিক মেক না করতে হয়। এবং আপনার যে স্কুল কলেজ সেগুলার একটা স্ট্যান্ডার্ড এগুলা সরকার সেট করে দেবে, তাই না? স্কুল কলেজে যা জিনিস পড়ানো হয় এটা তো আসলে বেশিরভাগ মানুষেরই পড়াইতে পারার কথা। এটা কেন আপনার মানে খুব নামি দামি স্কুলেই পড়তে হবে, তাই না? খুব নামি দামি স্কুলেই বা কেন পড়তে হবে, তাই না? এবং নামি দামি অনেক স্কুলে তো সরকারি স্কুল, সরকারি স্কুলের টিচাররা তো আপনার রোটেট করে, তাই না? সরকারি টিচাররা রোটেট করতে পারে, তাহলে কেন ওই একটা স্কুলেই পড়াইতে হবে? যে কোনো স্কুলে তো এই স্কুল কলেজগুলোতে এই জিনিসটা আপনার হ্যান্ডেল করতে পারে, যেহেতু এদের সিলেবাস মোটামুটি সেম, কাছাকাছি। ইউনিভার্সিটি লেভেলে গিয়ে আলাদা, ইউনিভার্সিটি লেভেলে গিয়ে কেউ হয়তো ইঞ্জিনিয়ারিং পড়বে, কেউ মেডিকেল পড়বে, কেউ বিবিএ পড়বে, এটার জন্য হয়তো এক একটার জন্য এক এক ইউনিভার্সিটি ভালো হতে পারে, সেটা ডিফারেন্ট সিনারি। এবং সেটার জন্য সমাধান বললাম, সেটার জন্য ইউনিভার্সিটিগুলোকে ঢাকার বাইরে দিয়ে দেওয়া। ঠিক আছে, তো এটা হচ্ছে একটা ইন্টিগ্রেটেড ল্যান্ড ইউজ, যে আপনার যাতে ট্রিপ মেকিংটা আমি কমায় ফেলতে পারি, আপনাকে এমন ভাবে ল্যান্ড ইউজটা সেট করতে হবে যাতে আপনার ট্রিপ মেকিং এর নেসেসিটিটা কমায় ফেলতে পারি। তবে ট্রান্সপোর্ট পলিসিস, অনেকগুলো পলিসির মাধ্যমে, উদাহরণ আগের দিন দিয়েছিলাম যে প্রাইভেট কার ব্যবহারের উপর যদি একটা টোল ইম্পোজ করা হয়, তাহলে এটা একটা পলিসি হইলো। ঠিক আছে, চলাচলের সময় আমাদের ট্রাফিক রুলস তো প্রায় চেঞ্জ হয়, যে আগে এক সময় রাইট টার্ন নেওয়া যেত, এখন রাইট টার্ন বন্ধ করে দিচ্ছে, সামনে ইউ টার্ন নিয়ে আসতে হবে।
এগুলো হচ্ছে ট্রাফিক পলিসিস। ঠিক আছে, ডিমান্ড ম্যানেজমেন্ট, ডিমান্ড কিভাবে ম্যানেজ করা যায়, কিভাবে ম্যানেজ করা যায়। উদাহরণ দিয়েছে রোড প্রাইসিং, রোড প্রাইসিং টু কন্ট্রোল, রোড প্রাইসিং যে টোলের মতো যেটা। তারপর ডিস্ট্রিবিউশন অফ পিক আওয়ার্স, ঠিক আছে, এটা একটা ভালো কনসেপ্ট, পিক আওয়ারকে ডিস্ট্রিবিউট করা, তাই না? পিক আওয়ারকে ডিস্ট্রিবিউট করা, যদি সব অফিস 9টার সময় শুরু হয় তাহলে দেখা যায় যে 9টার ঠিক আগে আগে পিক আওয়ার ক্রিয়েট হয়ে যায় এবং অনেক জাম হয়। সো সবগুলোকে 9টার সময় শুরু না করে কোনো একটা বিশেষ প্যাটার্নের অফিসকে 8টার সময় শুরু করলাম, আরেক প্যাটার্নের অফিসকে 9টায় শুরু করলাম, আরেক প্যাটার্নের অফিসকে 10টায় শুরু করলাম। এবং ছুটি হওয়ার সময়ও যারা 8টায় শুরু করছে তাদের হয়তো মেবি 8 ঘন্টা জব করে 4টায় ছুটি দিলাম, 5টায় ছুটি দিলাম, অন্যদেরটা 6টায় ছুটি, অন্যদেরটা 7টায় ছুটি, এভাবে ডিস্ট্রিবিউট করে দেওয়া। ঠিক আছে, স্কুল কলেজগুলো আরো সকালে শুরু করলাম, 6টার সময় স্কুল, সকালে ভোরবেলা যখনই সূর্যের আলো ফুটবে তখনই স্কুল। ঠিক আছে, তাহলে এইভাবে ডিস্ট্রিবিউট করার মাধ্যমে কি উপরে চাপ কমানো হয়, আপনার এক এক টাইম তো রোডের উপরে চাপ কমানোর চেষ্টা করা হচ্ছে। ঠিক আছে, আর মোস্টলি হচ্ছে কারণ হচ্ছে আমার ডিমান্ড বেড়ে গিয়েছে এবং এগুলো ডাইনামিক, সময়ের সাথে সাথে আপনাকে কুইকলি চেঞ্জ করা লাগে and largely depend on public transport facilities and information technology। এবং দুইটা কনসেপ্ট চলে আসছে, একটা হচ্ছে পাবলিক ট্রান্সপোর্ট, এই জিনিস আপনার ডেভেলপ করা ছাড়া, উন্নত পাবলিক ট্রান্সপোর্ট সিস্টেম ছাড়া সলভ করা পসিবল না, এটা একটা ব্যাপার। আর সেকেন্ড ব্যাপারটা কি, আইটি, আপনাকে আরো বেশি টেকনোলজি ইউজ করতে হবে। যত বেশি টেকনোলজি টেক ডিপেন্ডেন্ট হবে তত দেখবেন যে সিস্টেমটা এফিশিয়েন্টলি রান করতেছে। যত ম্যানুয়ালের দিকে যাবে তত দেখবেন যে সিস্টেমটা স্লো হয়ে যাচ্ছে। ঠিক আছে, আচ্ছা, এখন আমরা মডার্ন ট্রেন্ডস ইন ট্রান্সপোর্টেশন ইন্ডাস্ট্রি এটা সম্পর্কে ডিসকাস করবো। এটা ইম্পর্টেন্ট এবং এটা হচ্ছে আপনাদের ওই, এটার নাম কি, প্রজেক্ট, যেটা ট্রাফিক জ্যাম কিভাবে কমানো যেতে পারে ওই রিলেটেড অনেক আইডিয়া এখানে পেতে পারেন। ঠিক আছে, এখানে আমি ইন জেনারেল ডিসকাস করবো, কিন্তু এখান থেকে আপনি অনেক ধরনের আইডিয়া পেতে পারেন যেগুলোকে ফার্দার আপনার এক্সপ্লোর করা পসিবল। ঠিক আছে, সো মডার্ন ট্রেন্ডস এর মধ্যে ট্রান্সপোর্ট ইন্ডাস্ট্রি যে মডার্ন ট্রেন্ডস গুলো আছে তার মেইন অবজেক্টিভ কি, গোলটা কি, আমার ট্রেন্ড সৃষ্টি হয় কি জন্য, একটা অবজেক্টিভকে ফুলফিল করার জন্য। তো আমার এখানে 3টা অবজেক্টিভের কথা বলা হচ্ছে, 3টাই খুবই ইম্পর্টেন্ট। প্রথমটা কি, কন্ট্রোল অফ ট্রিপ ডিমান্ডস, ডিমান্ড কমাইতে হবে। আমার ডিমান্ড অনেক বেড়ে গিয়েছে, এত ডিমান্ডকে ফুলফিল করা, এত ডিমান্ডের জন্য আপনার নেসেসারি ইনফ্রাস্ট্রাকচার সাপ্লাই দেওয়া আসলে শহরগুলোর পক্ষে সম্ভব হচ্ছে না। তাহলে কি করতে হবে, ডিমান্ডকে কমাইতে হবে, ডিমান্ডকে কন্ট্রোল করতে হবে। কিভাবে কন্ট্রোল করা যায়, ঠিক আছে, সেই জিনিসগুলো হচ্ছে আমাদের একটা অবজেক্টিভ। সেকেন্ডটা কি, ডিস্ট্রিবিউশন অফ পিক আওয়ার্স, একটু আগে যেটা বললাম। তাহলে কি হবে, ডিস্ট্রিবিউশন হলে আমার রাস্তার উপরে আমার ডিমান্ডটা একই সময়ে কমবে, তাই না? যেমন রাত 2টার সময়, আমার যত বিজি শহরই হোক না কেন, রাত 2টা-3টার সময় সাধারণত তো জ্যাম থাকে না, তাই না? এমনকি আমাদের ঢাকা শহরেও রাত 2টা-3টার সময় আপনি ঢাকা শহরে ট্রাভেল করতে বের হন, ঠিক আছে, পুরো ঢাকা শহর আপনি 1 ঘন্টার মধ্যে ঘুরে আসতে পারবেন। আর এই পিক আওয়ারে সকাল 10টার সময়, 11টার সময় বা 9টার সময় আপনি 2 কিলোমিটার রাস্তা যেতে আপনার 2 ঘন্টা যাবে। ঠিক আছে, তো সেই জন্য আমার পিক পিরিয়ড গুলাকে ডিস্ট্রিবিউট করা, একটা থেকে আরেকটার আপনার গ্যাপটা ক্রিয়েট করা, যাতে হচ্ছে ওই সময় ডিমান্ডটা কিছুটা কমে। এনকারেজিং পাবলিক বাইসাইকেল ওয়াকিং মোডস, মানুষকে তার প্রাইভেট মোড থেকে বের করে আনে পাবলিক ট্রানজিট ইউজ করতে এনকারেজ করা, বাইসাইকেল, ওয়াকিং মোড এগুলো ইউজ করতে এনকারেজ করা। এই জন্য যখন হেঁটে যাবে তখন কিন্তু তার অত জায়গা লাগে না, সে একটা ফুটপাথ দিয়ে হেঁটে চলে যাবে। ঠিক আছে, বাইসাইকেলও ভিতর দিয়ে চলে গেল। ঠিক আছে, পাবলিক ট্রানজিট ইউজ করলে আপনার একই রাস্তায় অনেক মানুষ থাকতে পারে, ঠিক আছে, বা একই জায়গায় অনেক মানুষ থাকতে পারে একটা ইয়ার তুলনায়। তো এখানে একটা উদাহরণ দেখানো হচ্ছে যে এখানে স্পেস রিকোয়ার্ড ফর 50 পিপল ইন ডিফারেন্ট ট্রান্সপোর্ট মোড। আর 50 জন মানুষ যাতায়াত করতেছে, সে রাস্তায় কতটুকু জায়গা দখল করবে তার মোডের উপর বেস করে। ঠিক আছে, 50 মানুষ যদি হেঁটে যায় তাহলে এতটুকু জায়গা দখল করে। এগুলো কিন্তু মানুষ, হ্যাঁ, ছোট ছোট মানুষ দাঁড়ায় আছে, মাথা দেখা যাচ্ছে। তারা যদি বাইসাইকেলে করে যায় তাহলে তারা এতটুকু জায়গা দখল করবে, 50 জন বাইসাইক্লিস্ট। তারা যদি বাসে উঠে যায়, একটা বাসে 50 জন আগে যাবে, মাত্র এতটুকু জায়গা দখল করবে পাবলিক ট্রানজিট।
আর তারা যদি প্রাইভেট কারে আসে এই সিচুয়েশন দাঁড়াবে যেটা আমাদের ঢাকা শহরে দেখতে পাই। এবং এখানে তাও 50টা কার্ড দেয় না, এখানে কয়টা কার্ড দিছে? 33টা কার্ড। মানে কি প্রায় আপনার কতগুলা কারে ডাবল পার্সন করে আছে, এবং এটা অনেক সময় তাও থাকে না, অনেক সময় সব গাড়িতেই সিঙ্গেল পার্সন থাকে। ঠিক আছে, এরকম সিচুয়েশন হয়। এবং তাহলে আমি দেখতে পাচ্ছি যে এই 50 জনের ডিমান্ডকে আমি ফুলফিল করতেছি, জাস্ট মোডটা ভ্যারি করে দিলাম, আমার রাস্তার পরিমাণ কিন্তু আকাশ পাতাল ডিফারেন্স হয়ে গেল, রাস্তার পরিমাণ আকাশ পাতাল ডিফারেন্স হয়ে গেল। ঠিক আছে, রিয়েল লাইফ ছবি দেখাচ্ছে একই জিনিস, যে বাসের লোকগুলা এখানে নামাই দিচ্ছে, সাইকেলে এরকম, গাড়িতে এরকম। ঠিক আছে, আচ্ছা, সো আমার যেই 3টা গোল বললাম, ডিমান্ডকে কন্ট্রোল করা, পিক আওয়ারকে ডিস্ট্রিবিউট করা, পাবলিক ট্রানজিট, তারপরে বাইসাইকেল মোড, ওয়াকিং মোডকে এনকারেজ করা, এগুলোর জন্য আমার অনেকগুলা সেক্টরে অনেক কাজ করা হচ্ছে। একটা সেক্টর হচ্ছে প্ল্যানিং পলিসি, কিভাবে প্ল্যান করা হচ্ছে, কিভাবে পলিসি দেওয়া হচ্ছে, এই সেক্টরে কাজ করা হচ্ছে। তারপরে আরো আছে ধরেন টেকনোলজিক্যাল সেক্টর, ওটাকে হচ্ছে আইটিএস, ইন্টেলিজেন্ট ট্রান্সপোর্ট সিস্টেম। ঠিক আছে, টেকনোলজি অ্যাপ্লাই করে কিভাবে জিনিসগুলোকে কন্ট্রোল করা যায়। তারপরে সেফটির ক্ষেত্রে আসতে পারে, অন্য অনেক সেক্টর দিয়ে আসতে পারে। ঠিক আছে, আমরা একটা একটা করে দেখি। প্ল্যানিং এন্ড পলিসির মধ্যে প্রথমটা আমি অলরেডি ডিসকাস করেছি, যে ইন্টিগ্রেটেড ল্যান্ড ইউজ এন্ড ট্রান্সপোর্ট প্ল্যানিং। আপনাকে এমন ভাবে ডিজাইন করতে হবে যাতে আপনার ট্রিপের সংখ্যা কমে যায়। বাসার আশেপাশে সবকিছু থাকতে হবে, অনেক দূরে দূরে যাওয়ার দরকার আর নাই। মডুলার সিটি, জোনাল কনসেপ্ট, সেলফ কন্টেন্ট, এটাও একই রকম। ঠিক আছে, একই জিনিস। মাল্টিপারপাস ইউজ অফ দ্য সেম রাইট অফ ওয়ে, মানে একটা যে রাস্তা, সেই রাস্তাতে আপনার মাল্টিপারপাস ইউজ হবে, সেখানে হয়তো আলাদাভাবে বাসের লেন থাকবে, গাড়ি ঘোড়া চলবে, বাইসাইকেল থাকবে। ঠিক আছে, বাইসাইকেলের লেন থাকবে, একই রাস্তার মাল্টিপারপাস ইউজ হবে। সেগ্রিগেটেড পাবলিক ট্রান্সপোর্ট ফ্যাসিলিটিস, পাবলিক ট্রান্সপোর্টে যেহেতু আমাদের সবচেয়ে সুবিধা, আমরা ট্রিপ কন্ট্রোল করতে পারি অনেক বেশি পরিমাণে, এই জন্য এটাকে আমরা 1 নম্বর প্রায়োরিটি দিব, আমরা 1 নম্বর প্রায়োরিটি দিব। ঠিক আছে, এবং এটার জন্য সবচেয়ে ভালো সুযোগ সুবিধাগুলো রাখা হবে পাবলিক ট্রানজিটের জন্য, তাদের জন্য আলাদা ফ্যাসিলিটি, সেগ্রিগেটেড পাবলিক ট্রান্সপোর্ট ফ্যাসিলিটি, আলাদা ফ্যাসিলিটি থাকবে। ইন্টিগ্রেটেড ওয়াকিং এন্ড বাইক ফ্যাসিলিটিস, হাঁটার সুন্দর ব্যবস্থা থাকবে। ঢাকা শহরে তো আসলে হাঁটার অথবা বাইক চালানোর তেমন কোনো ব্যবস্থা নাই, খুব কম রাস্তাতেই আছে, আমার অত চোখে পড়ে নাই। রেস্ট্রিক্টিং প্রাইভেট মোডস, প্রাইভেট কার যেগুলো আছে সেগুলোকে আমরা রেস্ট্রিক্ট করব। ঠিক আছে, রেস্ট্রিক্ট করব, কিভাবে রেস্ট্রিক্ট করবো, মানুষকে বাধ্য করে কিভাবে, আইদার গাড়ির দাম বাড়ায় দিবে ট্যাক্স দিয়ে, অথবা গাড়ি ব্যবহার করতে গেলে আপনার টোল দেওয়া লাগবে, তেলের দাম বাড়ায় দিবে, বা তেলের দাম বাড়ায় আসলে লাভ নাই, পাবলিক ট্রান্সপোর্ট ওইটাতে এফেক্টেড হবে। সো অন্যগুলা, ঠিক আছে, আইদার গাড়ির দাম অনেক বাড়ায় দিবে, আপনার গাড়ি ইউজ করে টোল দিতে হবে। ঠিক আছে, কিন্তু এটা করার আগে অবশ্যই কি করতে হবে, আপনাকে অল্টারনেটিভ পাবলিক ট্রান্সপোর্ট, সেটা যেটা কোয়ালিটি হয়, ঠিক আছে, সব যাতে উঠে সেখানে স্বাচ্ছন্দ্য সহকারে উঠতে পারে, সেই জিনিসটাকে। আরেকটা ইম্পর্টেন্ট ব্যাপার হচ্ছে আইটি বেসড কমিউনিকেশন ব্যাকবোন কাপলড উইথ স্মার্ট পলিসিস। সো এখানে টেকনোলজির ব্যাপারটা সম্পর্কে বলছে, কি কি আমরা ইমপ্রুভমেন্ট করতে পারি। পেপারলেস অ্যাডমিনিস্ট্রেশন সার্ভিসেস, পেপারলেস অ্যাডমিনিস্ট্রেশন সার্ভিসেস কি বোঝাচ্ছে, আপনার অনলাইনের ব্যাপারগুলোকে বোঝাচ্ছে, অনলাইনের ব্যাপারগুলোকে বোঝাচ্ছে। ঠিক আছে, যেমন একটা সময় আপনার যে কোনো বিল দিতে গেলে আপনার কোথায় বিল দেওয়া লাগতো, ব্যাংকে গিয়ে দেওয়া লাগতো, তাই না? আপনার বিদ্যুতের বিল দেন, পানির বিল দেন, গ্যাসের বিল দেন, আপনার ব্যাংকে গিয়ে লাইনের পর লাইন, ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়ায় থাকা লাগতো, তারপর বিল দেওয়া লাগতো। ধীরে ধীরে এই জিনিসগুলো কি হলো, আপনি ব্যাংকের মাধ্যমে পে করতে পারবেন, অনলাইন পেমেন্ট করতে পারবেন, বিকাশ সিস্টেম আসলো, সেখানে পেমেন্ট করতে পারবেন। এগুলো আপনার অনেক ডিমান্ড কমায় দিচ্ছে, তাই না? অনেক ক্ষেত্রে ডিমান্ড কমায় দিচ্ছে। তারপরে আরো কি হইতে পারে, আরো হইতে পারে আপনার কি বলে ওয়ার্ক ফ্রম হোম, ওয়ার্ক ফ্রম হোম একটা কনসেপ্ট কিন্তু অনেক বিজি শহরে আপনার চালু আছে, যেটা এখন সবাই করতে বাধ্য হচ্ছে করোনার কারণে। কিন্তু করোনা চালু হওয়ার আগেই আমি যখন ভার্জিনিয়াতে ছিলাম, ফেডারেল হাইওয়ে অ্যাডমিনিস্ট্রেশনের ল্যাবরেটরিতে, ওই শহরটা আপনার মোটামুটি আপনার মাঝে মধ্যে আপনার কি বলে কনজেস্টেড হয়ে যেত। ঠিক আছে, যেহেতু অনেক মানুষ থাকে, মাঝে মধ্যে ট্রাফিক জ্যাম ক্রিয়েট হতে পারতো। সেই জন্য সরকার এমন সিস্টেম করেছে যে তার এমপ্লয়ীদেরকে 2 দিন, সপ্তাহে 5 দিনের মধ্যে 2 দিন ওয়ার্ক ফ্রম হোমে সুবিধা দিয়েছে, তারা বাসা থেকে কাজ করবে।
বাসা থেকে মিটিং করবে, থেকে যা কাজ করার দরকার, ঠিক আছে, ইঞ্জিনিয়ারিং জবই তো করতো তারা, সো প্ল্যানিং, তারপরে কোনো অ্যানালাইসিস সব বাসা থেকে করতো, তাদেরকে সরকারি ল্যাপটপ দিয়ে দিত, ঠিক আছে। তো তারা সপ্তাহে 3 দিন অফিসে আসতো, বাকি 2 দিন বাসা থেকে কাজটা করতো, ঠিক আছে। তাহলে কি হচ্ছে, এটা হচ্ছে তার 2 দিনের তার যে ট্রিপের ডিমান্ডটা ছিল সেই ডিমান্ডটা কিন্তু কন্ট্রোল করা গেল, ঠিক আছে। 2 দিনের তার ট্রিপের ডিমান্ডটা কন্ট্রোল করা গেল, কমানো গেল, ঠিক আছে। এরকম ধরুন একটা সার্টেন পার্সেন্টেজ, 20% হচ্ছে বা 40% মানুষ হচ্ছে 2 দিন আসতেছে না, তাহলে আপনি ট্রিপ কিন্তু অনেক কমায় ফেলতে পারতেছেন, ঠিক আছে। এটা একটা ব্যাপার। হ্যাঁ, এটা হচ্ছে কি ওয়ার্ক ফ্রম হোম কনসেপ্ট। কোভিড এর কারণে তো সবাই মোটামুটি এটা করতে এখন কম বেশি বাধ্য হচ্ছে, ঠিক আছে, কিন্তু এটা কিন্তু আগে থেকেই প্রচলিত ছিল। তারপর শপিং। শপিং শপিংটা কিন্তু এই আমাদের করোনা আসার পরে আমরা ই কমার্স বা অনলাইন শপিং সম্পর্কে পরিচিত হলাম। এর আগে কিন্তু এটা অতটা জনপ্রিয় ছিল না, অতটা কিন্তু জনপ্রিয় ছিল না। মানুষ নিজে মার্কেটে গিয়ে হাতে ধরে জিনিসপত্র কিনতে পছন্দ করতো, কিন্তু এখন এটার কারণে কিন্তু অনেক ই কমার্স বা অনলাইন শপিং কিন্তু এখন আপনার বুম করেছে, তাই না? যে চাল ডাল যেই অনলাইন গ্রোসারি আছে, তারা তো মনে হয় প্রচুর লাভ করেছে, এই কোভিড এর সময় প্রচুর লাভ করেছে, ঠিক আছে। হ্যাঁ, ই ব্যাংকিং, যে কোনো ধরনের ব্যাংকিং ট্রানজাকশন অনলাইনের মাধ্যমে আপনি এক মোমেন্টে করে দিতে পারতেছেন, চিন্তা করা লাগতেছে না, ঠিক আছে। আপনাকে যে পিক আওয়ারের মধ্যেই কাজ করা লাগবে তা না, আপনি অফ পিক আওয়ারে রাতের সময় ব্যাংকের ট্রানজাকশন মেক করে রাখেন, ঠিক আছে। পরের দিন আপনার যখন ব্যাংক খুলবে তখন অটোমেটিক্যালি যার টাকা পাওয়ার কথা সে পেয়ে যাবে, ঠিক আছে। ডিস্টেন্স এডুকেশন সিস্টেম, ঠিক আছে, অনলাইন এডুকেশন, যেটা যেটা আপনারা এখন করতে বাধ্য হচ্ছেন, কিন্তু এই কনসেপ্ট কিন্তু আগেও ছিল, এই কনসেপ্ট কিন্তু আগেও ছিল। এবং আমি আমেরিকার অনেক ইউনিভার্সিটি দেখে যে অনলাইন এডুকেশন সিস্টেম আছে, ছিল তখন থেকে, করোনার আগেই, ঠিক আছে। অনেকে জব করে ডিগ্রি আর্ন করতে চায়, তারা সরাসরি ক্যাম্পাসে উপস্থিত থাকতে পারে না, ঠিক আছে, তাদের জন্য এরকম অনলাইন ক্যাম্পাস, অনলাইন এডুকেশনের ব্যবস্থা করা হতো, ঠিক আছে। তো এই যে প্রত্যেকটা আইডিয়ার গোল কি, প্রত্যেকটা গোল হচ্ছে যাতে ট্রিপের সংখ্যা কমে, ডিমান্ড যাতে কমে, ঠিক আছে। সো এইখানে আমি অনেকগুলো বললাম, এর বাইরেও আপনারা চিন্তা করবেন আর কি কি ভাবে ডিমান্ড কমানো যেতে পারে, ঠিক আছে। আপনাদের যে টার্ম প্রজেক্টটা আছে, কি কি ভাবে ডিমান্ড কমানো যেতে পারে, আমাদের 3টা গোল দেখলামই, তাই না? প্রথম গোলটাই কি, ট্রিপ কমাইতে হবে, নাম্বার অফ ট্রিপ কমাইতে হবে। সো এখানে আমি যেগুলো বললাম এর বাইরে আপনারা আরো কি কি চিন্তা ভাবনা করে বের করতে পারেন, সেটার একটা মার্কস থাকবে, ঠিক আছে। আমি যেগুলো বলে দিলাম সেটা বলেই দিলাম, ঠিক আছে। আপনি চিন্তা ভাবনা করে অ্যাবস্ট্রাক্ট থিঙ্কিং এর মাধ্যমে, ইনোভেশনের মাধ্যমে, ক্রিটিক্যাল থিঙ্কিং করে, অথবা আপনি এমন হতে পারে এখানে উল্লেখ নাই, ঠিক আছে, এখানে উল্লেখ নাই কিন্তু বিদেশে প্রচলিত আছে, অথবা আপনার নিজের মাথায় এসেছে, হ্যাঁ, সেরকম জিনিস আপনারা প্রেজেন্ট করতে পারেন, ঠিক আছে। এখানে কিন্তু ইনোভেশনের একটা ব্যাপার আছে এবং এই ইনোভেশনের ক্ষেত্রেও কিন্তু মানে আপনি কত ইনোভেটিভ আইডিয়া দিতে পারছেন সেটার ক্ষেত্রেও মার্কিং হবে, ঠিক আছে। আচ্ছা, সো প্রসিড করি। এখানে একটা ছবি দেখানো হয়েছে, এটা হচ্ছে সিটি অফ অসলো, নরওয়ের। তো ইন্টিগ্রেটেড ওয়াকিং এন্ড বাইক সাইকেলের একটা ছবি দেখানো হচ্ছে, যে একই একই রাস্তার মধ্যে আপনার এখানে বাইক চলছে, বাইক চলছে, তারপরে এই পাশ দিক দিয়ে পেডিস্ট্রিয়ান হাঁটার জায়গা আছে, তারপরে এখানে পাবলিক বাসের মতো আলাদা করে লেন দেওয়া আছে, বাস বাস এখানে এসে থামবে, এবং এর পাশে হচ্ছে আপনার গাড়ি ঘোড়া চলবে, ঠিক আছে। কিন্তু এরকম ইন্টিগ্রেটেড এই সিস্টেম বা ফ্যাসিলিটি এফেক্টিভলি ফাংশন করবে কখন, যখন হচ্ছে আপনার ডিমান্ডটা কন্ট্রোলে থাকবে। ডিমান্ড আউট অফ কন্ট্রোল থাকলে এটা কিন্তু এফেক্টিভলি ফাংশন করতে পারবে না। যে কোনো সিস্টেমে আপনার যদি ডিমান্ড এক্সেসিভ হয়ে যায়, তখন কিন্তু সেই সিস্টেম কলাপস করবে, ঠিক আছে। সো ডিমান্ড কন্ট্রোল রেখে আমরা এরকম চিন্তা ভাবনা করতে পারি। আচ্ছা, এরপর নেক্সটটা হচ্ছে আইটিএস, ইন্টেলিজেন্ট ট্রান্সপোর্ট সিস্টেম, ঠিক আছে, ইন্টেলিজেন্ট ট্রান্সপোর্ট সিস্টেম। তো এখানে কি কি উদাহরণ দিয়েছে, স্মার্ট রোড, রাস্তা স্মার্ট হবে, স্মার্টফোন বুঝছি, স্মার্ট রোড কি জিনিস, স্মার্ট ভেহিকেল কি জিনিস, কারো কোনো আইডিয়া আছে? স্মার্টফোন বলতে বুঝি আগে শুধু আপনি ফোন দিয়ে কথা বলতে পারতেন, এখন স্মার্টফোনের সাহায্যে দুনিয়া সবকিছু কাজ করা যায়, তাই না? ফোনে ক্লাস করা যায়, পড়াশোনা করা যায়, তারপরে কমিউনিকেট করা যায়, টিভি দেখা যায়, সবকিছু করা যায় স্মার্টফোনের মাধ্যমে। মানে স্মার্ট রোড আর স্মার্ট ভেহিকেল স্মার্ট বলতে কি হচ্ছে বোঝাচ্ছে? ডিজিটাল সিগন্যাল স্যার থাকবে এরকম স্যার, তারপর হচ্ছে ডিজিটাল কি থাকবে? ডিজিটাল সিগন্যাল থাকবে স্যার, ডিজিটাল ট্রাফিক সিস্টেম, তারপর স্যার রাস্তার পাশে হচ্ছে স্যার আচ্ছা, বর্তমানে তো অনেক স্যার বড় বড় স্ক্রিন লাগানো হয় অ্যাড দেওয়ার জন্য, যাতে পোস্টার টোস্টার না লাগানো হয়।
সেটা রোডের কি হইলো, মানে রোডের সুবিধাটা কি হইলো, মানে স্মার্ট রোড কেন বলা হচ্ছে? আপনি রোডে অনেক সিগন্যালের কথা, ধরনের সিগন্যাল সেন্সর তো হচ্ছে থাকবে। ট্রাফিককে কন্ট্রোল করার জন্য। হ্যাঁ বলেন সামিউল, কি বললেন? স্যার রোডে অনেক ধরনের সেন্সরস থাকবে স্যার, যে এখানে যেটা স্যার ট্র্যাক করতে পারবে এখানে কিরকম ট্রাফিক এর প্রেসার আছে এগুলো। গুড, গুড। সো রোডের মধ্যে অনেক ধরনের সেন্সর থাকবে যেটা আমাকে ইনফরমেশন প্রোভাইড করবে, সেই ইনফরমেশন অনুযায়ী হচ্ছে আমরা ডিসিশন নিতে পারবো। ঠিক আছে, যেমন এই যে নোয়ামের সাথে ম্যাচ করেই যে আমার যেই সিগন্যাল সিস্টেম গুলা আপনার সেন্সর বেসড করা যেতে পারে। ঠিক আছে, যে আমার এইখানে ধরেন রাস্তা যেগুলো থাকে, সব রাস্তা তো সমান আপনার প্রায়োরিটি থাকে না। সব রাস্তার কি সমান প্রায়োরিটি থাকে? যেমন ধরেন এই রাস্তার মধ্যে যেমন ধরেন এই রাস্তাটার মধ্যে একটা ট্রাফিক পুলিশদের মধ্যে বা ট্রাফিক ইঞ্জিনের মধ্যে একটা প্রায়োরিটি হচ্ছে আমরা এই ইস্ট ওয়েস্ট ডিরেকশনটাকে সবসময় আমরা রানিং এ রাখবো। নর্থ সাউথে সিগন্যাল থাকবে, ইস্ট ওয়েস্টে সিগন্যাল থাকবে, কিন্তু আমাদের প্রায়োরিটি হচ্ছে ইস্ট ওয়েস্ট ডিরেকশন। ইস্ট ওয়েস্টের গাড়িগুলোকে আমরা সবসময় মুভমেন্টে রাখবো, প্রায়োরিটি। ঠিক আছে, আর নর্থ সাউথকে আমি কখন ছাড়বো? যখন দেখবো যে এই গাড়িগুলা আপনার অনেক বেশি জমে যাচ্ছে। ঠিক আছে, মেবি 4টা-5টা লেন পর্যন্ত গাড়ি যদি জমে যায়, তখন বুঝবো যে এখানে আমার সিগনিফিকেন্ট পরিমাণ গাড়ি জমা হয়েছে, এদেরকে ছেড়ে দেবো। ঠিক আছে, এদেরকে ছেড়ে দিব। অথবা একটা বাউন্ডারি কন্ডিশনে থাকবে, যেমন ধরেন একটা গাড়ি আছে অনেক ধরে আছে, সে তো আর ইনফিনিট টাইম পর্যন্ত ওয়েট করতে পারবে না। ঠিক আছে, কিন্তু ছাড়ার ইন্টারভেলটা কিভাবে আসবে? যখন একটা নির্দিষ্ট পরিমাণ আপনার কিউ জমা হবে, কিউ ক্রিয়েট হবে, সেন্সরের মাধ্যমে ট্র্যাক করতে পারবে, অটোমেটিক্যালি এইখানে এই সিগন্যাল গ্রিন হয়ে যাবে, এদেরটাকে রেড করে দিবে। ঠিক আছে, এদেরটাকে রেড করে দিবে। তো এটা একটা স্মার্ট রোডের উদাহরণ হতে পারে, স্মার্ট সিস্টেমের উদাহরণ হতে পারে। এর বাইরেও আরো আছে, আমরা ধীরে ধীরে ডিসকাস করি। ঠিক আছে, এখানে ম্যাগনেটিক ভেহিকেল ট্র্যাক সম্পর্কে বলতেছে। ঠিক আছে, ম্যাগনেটিক ভেহিকেল ট্র্যাক কি জিনিস জানেন? স্যার ম্যাগনেটিক ম্যাগনেটিক ভেহিকেল রোড ট্র্যাক, দিয়ে চলবে। ম্যাগনেটিক লোড, লোড তো মানে না, রোড রোড ম্যাগনেটের প্রপার্টি ইউজ করে। হ্যাঁ, ম্যাগনেটিক রোডে চলবে। গুড। এটা আসলে কি বলে, রাস্তায় কার বাসের জন্য অ্যাপ্লিকেবল এখনো মনে হয় হয়নি, কিন্তু ট্রেনের জন্য অলরেডি হয়ে গিয়েছে। হ্যাঁ, ট্রেনের জন্য অলরেডি হয়ে গিয়েছে। সো ট্রেনে নর্মাল সিস্টেম কি, আপনারা বাংলাদেশের যে ট্রেন গুলো দেখেন, তাদের হচ্ছে ট্রেনের নিচে চাকা থাকে, চাকাটা হচ্ছে রেল লাইনের উপর দিয়ে আপনার ঘুরে ঘুরে চলে, তাই না? রেলের চাকাগুলা রেল লাইনের উপর দিয়ে ঘুরে ঘুরে চলে। কিন্তু ম্যাগনেটিক ভেহিকেলে হচ্ছে আপনার এই ম্যাগনেটের প্রপার্টি গুলাকে আপনার ইউজ করে গাড়ি ঘোড়া চলে। ঠিক আছে, ম্যাগনেটিক লেভিটেশন যেটাকে বলা হয়, ম্যাগনেটিক লেভিটেশন। ঠিক আছে, সেখানে হচ্ছে সরাসরি কানেকশন থাকে না, কিন্তু এটা আপনার এই ম্যাগনেটিক প্রপার্টি ইউজ করে যাতায়াত করতে পারে। ঠিক আছে, ট্রেনের ক্ষেত্রে এটা অলরেডি চলে এসেছে। স্যার হাইপারলুপ জিনিসটা বলেন। কি স্যার? এটা না স্যার হাইপারলুপ? হ্যাঁ, স্যার হাইপারলুপ জিনিসটা? হাইপার লুপ, এটা আমিও জানি না, স্যার সার্চ দেওয়া যেতে হাইপারলুপ পারে। জানি না, তাহলে আপনার জন্য এটা হচ্ছে আপনি হাইপার লুপ কি জিনিস শিখে আমাদেরকে নেক্সট ক্লাসে শিখাবেন। ঠিক আছে, এটা আমি জানি না হাইপার লুপ কি জিনিস। ঠিক আছে, সার্চ করবেন, সার্চ করে আমাদেরকে দেখাবেন। ঠিক আছে, ওকে। আচ্ছা, এরপরে হচ্ছে আইটিএস এর আরো উদাহরণ দিয়েছে, যে ইকুইপড উইথ রোড সাইড এমবেডেড গ্যান্ট্রি ফাইবার অপটিক সেন্সর ডিটেক্টরস বিকেম, ভিএমএস হচ্ছে ভ্যারিয়েবল মেসেজ সাইন, সিসিটিভি, ক্লোজ সার্কিট টেলিভিশন। ঠিক আছে, তো এগুলো ইউজ করে হচ্ছে আমার এই ট্রাফিক অপারেশনে সাহায্য করা যেতে পারে। ঠিক আছে, তো এখন কতগুলো স্মার্ট হাইওয়ে, আমি তো একটা মাত্র উদাহরণ দিলাম, এখানে কতগুলা অ্যাডিশনাল উদাহরণ দেওয়া হয়েছে কি কি ভাবে আমার হাইওয়েকে স্মার্ট করা যেতে পারে। কনসেপ্ট ডেভেলপড বাই ড্যান রুজেগার্ড অ্যান্ড হেজম্যানস ইনফ্রাস্ট্রাকচার। গোল কি ছিল? roads that are more sustainable and interactive by using interactive lights, smart energy and road signs that adapt to specific traffic situations. আপনি যে কোনো লাইনে কাজ করতে যান না কেন, আপনি এই টার্মগুলো বারবার পাবেন। সাস্টেইনেবল,
সাস্টেইনেবল, এনার্জি এফিশিয়েন্ট, ইন্টারঅ্যাক্টিভ, ডাইনামিক। ঠিক আছে, এই জিনিসগুলা কেন? কারণ হচ্ছে আপনার জিনিসগুলোকে আসলে এখন স্মার্টলি তৈরি করা লাগে, যাতে জিনিসগুলো আপনার কম ইনপুট নিয়ে বেশি আউটপুট দিতে পারে, কম ইনপুট নিয়ে বেশি আউটপুট দিতে পারে। ঠিক আছে, তো আমাদের যদি এমন সিস্টেম হয় যে আমাদের রাস্তাঘাটে যে জিনিসগুলো আছে সেগুলা আমাকে বাইরে থেকে এনার্জি প্রোভাইড করা লাগে, এটা একটা নেগেটিভ ব্যাপার। তাকে সেলফ সাফিসিয়েন্ট হইতে হবে। বাইরে থেকে এনার্জি আমাকে যদি আমার রাস্তায় এমন একটা সিস্টেম ক্রিয়েট করলাম বা একটা নতুন টেকনোলজি দিলাম, যে টেকনোলজিটা আপনার রান করতে আমার প্রচুর পরিমাণে ইলেকট্রিসিটি লাগে, প্রচুর পরিমাণে ইলেকট্রিসিটি লাগে, তাহলে কিন্তু এটা খুব একটা ভালো ডিজাইন হচ্ছে না। কারণ কি, আমার অলরেডি দেশে ইলেকট্রিসিটি একটা ডিমান্ড আছে, তাদেরকে প্রোভাইড করা লাগে। আরো যদি পুরা ঢাকা শহর বা বাংলাদেশের রাস্তায় যদি ইলেকট্রিসিটির ডিমান্ড বেড়ে যায় তাহলে কিন্তু সমস্যা। এটা যদি এমন ভাবে ডিজাইন করা যেত যে সে তার নিজস্ব যেই এনার্জি রিকোয়ারমেন্ট কোনো না কোনো ভাবে সে নিজেই প্রোভাইড করতে পারে। ঠিক আছে, এটার একটা এক্সাম্পল দেওয়া যেতে পারে যে এখনকার বাড়িগুলোতে, সব বাড়িগুলোতেই কিন্তু একটা নির্দিষ্ট পরিমাণ সোলার প্যানেল বসানো বাধ্যতামূলক করা হয়েছে রাজুকের নিয়ম অনুযায়ী। ঠিক আছে, আপনাকে অবশ্যই বাসায় সোলার প্যানেল বসাইতে হবে এবং সেই সোলার প্যানেল থেকে কিছু পরিমাণ এনার্জি প্রডিউস করতে হবে, নাহলে কিন্তু এখন আর বিল্ডিং এর প্ল্যান পাস হয় না। ঠিক আছে, আগে এটা তো ছিল না। তো এই যে একটা স্টেপ যে কিছু পরিমাণ এনার্জি নিজেকে প্রডিউস করতে হবে, বাকিটা দেখা যাবে সরকার দিবে। ঠিক আছে, একই রকম ভাবে আমার যখন হাইওয়ে গুলো তৈরি করা হবে, তার যদি এনার্জি দরকার পড়ে, স্মার্ট এনার্জি হবে বা নিজের এনার্জি নিজেই প্রোভাইড করবে। যেই সিস্টেমটা দিব, যেই টেকনোলজিটা দিব, সেটা সাস্টেইনেবল হবে, সাস্টেইন করবে, থাকবে। ঠিক আছে, 2 দিন পর 2 বছর পরে নষ্ট হয়ে যাবে না, এরকম একটা ব্যাপার। ঠিক আছে, তো এখানে 4-5টা কন্ডিশনের কথা বলা হয়েছে। ঠিক আছে, কি কি কন্ডিশন? প্রথমটা হচ্ছে গ্লোয়িং লেন্স, এটা তো খুব কমন, মনে বাংলাদেশেও আছে, যে রাতের বেলা হাইওয়েতে চলার সময়, ঠিক আছে, যে ঢাকা শহরের অল্প কিছু লেন্থের রাস্তায় হয়তো রোডওয়ে লাইটিং করা পসিবল, কিন্তু হাইওয়ের মাইলের পর মাইল, কিলোমিটার পর কিলোমিটার রাস্তায় কি লাইটিং করা পসিবল? অনেক ক্ষেত্রে পসিবল না। কিন্তু আবার রাতের বেলা তো আপনার আলো দরকার, কোনো কারণে যদি আপনার চালানোর সময় হেডলাইটের সমস্যা হয় বা এই টাইপের কিছু, এই জন্য কি করতে হয়? এই জন্য আপনার গ্লোয়িং লাইন্স, এগুলোকে কি বলা হয়? রেট্রো রিফ্লেকটিভ। যখন এগুলোর উপর আলো পড়ে তখন এগুলো জলজল করে, যখন আলো পড়ে তখন জলজল করে। ঠিক আছে, তো এখানে দেখা যাচ্ছে যে এই আমার হেডলাইটের আলোতে এই রাস্তার লাইনগুলো সব জলজল করতেছে, এবং আমার এখানে যদি কোনো সাইন থাকে, সিগন্যাল থাকে, ডানে বাঁক, বায়ে বাঁক, ইউ টার্ন, স্টপ, সামনে সিগন্যাল, সামনে ইন্টারসেকশন, হ্যাঁ, এই সবগুলা হচ্ছে এমন টাইপের ম্যাটেরিয়াল করা হবে যেগুলো হচ্ছে আমার গাড়ির আলো পড়লেই জলজল করতে থাকবে। ঠিক আছে, এটা একটা। তারপরে হচ্ছে ইন্টারঅ্যাক্টিভ লাইট। ইন্টারঅ্যাক্টিভ লাইটটা কি জিনিস? যেহেতু আমার যদি লাইট সারাক্ষণ জ্বলা থাকে তাহলে সে প্রচুর পরিমাণে এনার্জি অ্যাবজর্ব করবে। ঠিক আছে, তো সেই জন্য এটা হচ্ছে আপনার গাড়ির প্রেজেন্সের উপর ডিপেন্ড করে, আপনার গাড়ির প্রেজেন্সের উপর ডিপেন্ড করে লাইটটা অটোমেটিক্যালি জ্বলবে। সেন্সর থাকবে রাস্তায়, ঠিক আছে, যখনই দেখবে যে গাড়ি, তখনই ওইটুক রাস্তার আপনার লাইট জ্বলে যাবে অটোমেটিক্যালি, ওইটুক রাস্তার লাইট অটোমেটিক্যালি জ্বলে যাবে। আবার যখন গাড়িটা ক্রস করে চলে যাবে তখন তার সামনের সেন্সরের কারণে তার সামনের লাইটটা জ্বলবে, এই লাইটটা নিভে যাবে। ঠিক আছে, অর্থাৎ লাইটিং এর 2টা ভার্সন দেখলাম, একটা হচ্ছে আপনার এই পেইন্টের সাহায্যে, আর একটা দেখলাম কি সেন্সরের সাহায্যে, যে প্রেজেন্সের উপর বেস করে আপনার অটোমেটিক্যালি লাইট জ্বলবে, আবার যখন গাড়ি থাকবে না, গাড়ি চলে যাবে, তখন হচ্ছে সেটা চলে যাবে। ঠিক আছে, তারপরে আরেকটা উদাহরণ দিয়েছে কি ইলেকট্রিক প্রায়োরিটি লেন। তো এখন তো অনেক আপনার হাইব্রিড কার আসতেছে, ঠিক আছে, ইলেকট্রিক ভেহিকেল আসছে। ঠিক আছে, তো এইগুলো হচ্ছে আপনার কি এনভায়রনমেন্টাল ফ্রেন্ডলি হবে, কারণ কি ডিজেল তারা পুরায় না, যে গ্যাস বা আপনার ধোঁয়া প্রডিউস হইতো সেই জিনিসটা কম প্রডিউস হবে। হ্যাঁ, তো এই ভেহিকেল গুলা কি চার্জ নেওয়া লাগে, ফোনের যেমন চার্জ নেওয়া লাগে, ইলেকট্রিক ভেহিকেলের হচ্ছে চার্জ নেওয়া লাগে, তাই না? এই চার্জের জন্য আপনি বেশি চার্জিং স্টেশন স্টাবলিশ করেন, তাহলে আমাদের ঢাকা শহরে যেমন অলরেডি পেট্রোল পাম্প আছে যেখানে ডিজেল অকটেন বের করা হয়, তারপর তার সাথে আপনার গ্যাসের লাইন দিল, সিএনজি লাইন দিল, এখন এলপিজি গ্যাসে অনেক গাড়ি চলে, এলপিজিতে অনেক গাড়ি চলে, তাদের জন্য আবার বসানো হচ্ছে। আবার ইলেকট্রিকের জন্য, চার্জের জন্য আবার যদি স্টেশন করা লাগে, তাহলে আসলে অনেক ধরনের জিনিসপত্র দরকার পড়তেছে। ঠিক আছে, তো এটার অল্টারনেট কি হতে পারে? আমার রাস্তাটাকেই ইলেকট্রিক প্রায়োরিটি লেন বানায় ফেলা, ইলেকট্রিক প্রায়োরিটি লেন বানায় ফেলা। সো আমার রাস্তায় যদি 2টা বা 3টা লেন থাকে, একটা লেনকে হচ্ছে ইলেকট্রিক প্রায়োরিটি লেন বানাবো। এটার মধ্যে আপনার এমন টেকনোলজি থাকবে যে এর উপর দিয়ে গাড়ি যখন যাতায়াত করবে তখন সে অটোমেটিক্যালি আপনার
চার্জ পেতে থাকবে, অটোমেটিক্যালি চার্জ পেতে থাকবে, চার্জ হতে থাকবে, ওই রাস্তার উপর দিয়ে যাতায়াত করতে থাকবে। ঠিক আছে, সো দেখা যাচ্ছে যে এই গাড়িগুলো যখন রাস্তার উপর দিয়ে যাতায়াত করবে তখনই অটোমেটিক্যালি চার্জ হয়ে যাচ্ছে। আবার যখন তার চার্জ ফিল আপ হয়ে যাবে, ফুল চার্জ হয়ে যাবে, তখন সেখান থেকে বাইরে বের হয়ে আসবে, বাইরে নর্মাল লেনতে চলবে। ঠিক আছে, তারপর এখানে আরো উদাহরণ দিয়েছে কি উইন্ড লাইট। ঠিক আছে, সো উইন্ড লাইটের উদাহরণটা কিরকম, সে এখানে রাস্তায় যে উইন্ড মিল আপনারা দেখেছেন, তো উইন্ড মিল দেখেছেন না, উইন্ড মিল? জি ইয়েস স্যার। Yes, sir. উইন্ড মিলের কাজ কি বলেন তো? বাতাস থেকে Air বিদ্যুৎ তৈরি করা। use বাতাসকে করে- কাজে লাগিয়ে বিদ্যুৎ তৈরি করা। গুড, বাতাসকে কাজে লাগিয়ে কোনো না কোনো এনার্জি প্রডিউস করে। সো এখানে ওই একই রকম আপনার উইন্ড মিল বসাই দিয়েছে, সেই উইন্ড মিল থেকে আপনার গাড়ি যখন যাবে, ঠিক আছে, বাতাস যে আছে সেখান থেকে আপনার কোনো না কোনো এনার্জি ইউজ করে সেই এনার্জি দিয়ে আইদার লাইটিং এর কাজ করা অথবা অন্য যে কোনো কাজ করা যেতে পারে। ঠিক আছে, ডাইনামিক পেইন্ট রাস্তার মধ্যে, এটা বিদেশের জন্য বেশি অ্যাপ্লিকেবল, আমাদের জন্য অত অ্যাপ্লিকেবল না। যখন আপনার নাম কি বরফ টরফ পড়ে, ঠিক আছে, তখন রাস্তাকে আপনার বেশি হাইলাইট করার জন্য এরকম আপনার লাইটিং দেওয়া হয়। ঠিক আছে, তো আমরা একটু ভিডিও দেখি, ভিডিও দেখলে হয়তো আর একটু ভালো বোঝা যাবে। এটাতে যদি সাউন্ড দিই তাহলে কি আপনার সাউন্ড শুনতে পাবেন, আমি জানি না। স্যার আপনার মাইক্রোফোন মনে হয় অন করতে হবে। হ্যাঁ, মাইক্রোফোনটা মনে হয় অন করলে শোনা যেতে পারে স্যার। ইউটিউবের ভিডিও নরমালি ভিডিওতে শোনা যায় না স্যার। তাহলে ক্রোমে শুনতে হবে নাকি? স্যার আপনি যে ডিভাইস থেকে হচ্ছে চালাচ্ছেন ওই ডিভাইসে আপনি কানেক্ট আছেন না স্যার, ওই মাইক্রোফোনটা অন করলে হয়তো বা শোনা যায়। এর আগের বার এরকম হয়েছিল একটা কোর্সে। স্যার শেয়ার স্ক্রিনের স্পিকারটা অন করলে স্যার শোনা যাবে। স্যার আমরা দেখে নিব নাকি স্যার, সমস্যা নেই। Next year, glow-in-the-dark road markings use photoluminescent paint, which charges during the day and can light roads for up to 10 hours at night. The temperature শোনা তো যাচ্ছে না মনে হয় নাকি? The future highway can save energy while improving road safety and will debut mid next year. স্যার শোনা যাচ্ছে স্যার? Glow-in-the-dark শুনতে road পাচ্ছি markings এখন। use জি স্যার শোনা যাচ্ছে। The futuristic highway can save energy while improving road safety and will debut mid next year. আচ্ছা, আপনারা কতটা শুনতে পেয়েছেন আমি জানি না, কিন্তু মানে আমি যেই কথাগুলো বলেছি সেই জিনিসগুলো এখানে বলা আছে, আমি আসলে এখান থেকে আইডিয়াগুলো নিয়েছি। সো দেখা যাচ্ছে যে অনেকভাবেই আমাদের রাস্তাটাকে স্মার্ট করা যেতে পারে এবং এনার্জি এফিশিয়েন্ট করা যেতে পারে। ঠিক আছে, সো বাংলাদেশের পার্সপেক্টিভে এরকম যদি কোনো আইডিয়া আপনারা দিতে পারেন যেটা আমাদের ট্রাফিক জ্যামকে রিলিফ করতে সাহায্য করবে, তাহলে সেগুলো হচ্ছে আপনাদের ক্রেডিটে যাবে, ঠিক আছে? স্যার বলেন। স্যার ইলেকট্রিক কারগুলা রাস্তার মধ্যে চার্জিং হয় কিভাবে ওইটা বুঝলাম না, কারণ কারগুলা তো সাধারণত যে প্লাস্টিকের এগুলা দিয়ে তৈরি করা হয়, যে চাকাগুলা। এই টেকনোলজি আমার জানা নাই, ইলেকট্রিক ভেহিকেলের চার্জের জন্য কিভাবে হবে, কারণ চার্জিং এর জন্য যে ব্যাপারটা দরকার এটা তো আপনি আপনার ফোনের ক্ষেত্রেও ফিল করতে পারতেছেন। আগের ফোনের সিস্টেম কি ছিল, যে আপনাকে একটা প্লাগ আপনার ফোনের মধ্যে দিতে হবে আর একটা হচ্ছে ইলেকট্রিক লাইনে দিতে হবে। পরে ধীরে ধীরে নতুন টেকনোলজি আসলো যে আপনার একটা চার্জিং স্টেশনের মধ্যে বসায় রাখলেই হয়, তাই না? সো কানেকশনের মাধ্যমে চার্জ হওয়া পসিবল,
কানেকশনের মাধ্যমে চার্জ হওয়া পসিবল। সো ওই গাড়ি যখন ওই লেনের উপর দিয়ে যায় তখন তাদের মধ্যে এমন একটা সিস্টেম থাকবে, এমন একটা টেকনোলজি থাকবে যে চার্জ হওয়ার যেই রিকোয়ারমেন্টটা সেটা ফুলফিল করতে পারে। ঠিক আছে, এটা যারা ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার তারা ভালো বলতে পারবে, কিন্তু এটা খুবই পসিবল, কারণ স্যার এটা কানেকশন তো হচ্ছে রাস্তার সাথে আপনার গাড়ির কানেকশন হচ্ছে, কানেকশনটাই মেইন ব্যাপার। এমনকি কানেকশন না হইলে অনেক সময় চার্জ হয়, দূর থেকেও চার্জ হওয়ার টেকনোলজি আমার ধারণা আবিষ্কার হয়ে গেছে। ঠিক আছে, দূর থেকে চার্জ হওয়ার টেকনোলজি আবিষ্কার হয়েছে, কিন্তু এখানে তো সরাসরি আপনার কানেকশন হচ্ছে, গাড়ির চাকা অ্যাটলিস্ট আপনার রাস্তার সাথে কানেক্টেড আছে, অথবা চাকা দিয়েও যদি না হয় আপনার যে নিচের বডিটা যে একটা ইলেকট্রিক ফিল্ড ক্রিয়েট করে এটাকে চার্জ করা পসিবল। ঠিক আছে, এটা কিভাবে হয় আমার জানা নেই, কিন্তু এই টেকনোলজি অ্যাভেলেবল, পসিবল। ওকে স্যার। ঠিক আছে, আপনাকেই দায়িত্ব দিলাম, আপনি খুঁজে বের করেন। ঠিক আছে, খুঁজে বের করে আমাদেরকে নেক্সট ক্লাসে বলবেন। নিখিলকে একটা দায়িত্ব দিছি হাইপারলুপ কি জিনিস বলা, আপনাকে এই দায়িত্ব দিলাম যে এটা কিভাবে কাজ করে আমাদেরকে কাল নেক্সট ক্লাসে শর্ট করে স্যার বলবেন। স্যার ঠিক আছে, 2-3 মিনিট। ইন্ডাকশন চার্জিং স্যার। ঠিক আছে, হ্যাঁ জি স্যার, জি। স্যার ইন্ডাকশন চার্জিং স্যার মানে স্যার যে ওয়্যারলেসলি চার্জ হয় স্যার এটা। ওয়্যারলেসলি চার্জ হয়, সেটাই বললাম, এই টেকনোলজি অ্যাভেলেবল। এখন এটা এক্স্যাক্টলি কিভাবে কাজ করে আমি হয়তো জানি না, একটু খুঁজলেই হয়তো পাওয়া যাবে। ঠিক আছে, একটু খুঁজলেই পাওয়া যাবে, এটা খুব কঠিন টেকনোলজি না। আচ্ছা, ইম্প্যাক্ট একটা স্মার্ট কোশ্চেন ড্রাইভিং ফর এভরিওয়ান, সেফটি এন্ড। স্যার হ্যাঁ বলেন, শেয়ারটা করেন না স্যার। স্ক্রিন শেয়ার করে নিয়ে। আচ্ছা, ডায়নামিক লাইট কোনটা? ডাইনামিক লাইট, জি স্যার। ডাইনামিক লাইট ওই যে বললাম যে প্রেজেন্সের উপর বেস করে আপনার লাইট দিবে। আপনার যখনই স্যার, দেখবে যে এটা না ইন্টারঅ্যাক্টিভ ইন্টারঅ্যাক্টিভ? লাইটের মতো। ওই হ্যাঁ ডায়নামিকটাও স্যার ইন্টারঅ্যাক্টিভের মধ্যে? হ্যাঁ, এটাকে হয়তো ডাইনামিকও বলা যেতে পারে। ডাইনামিক কোথায় লিখছি আমি, কোন কোন কথাটা, এই ডাইনামিক পেইন্ট এটা বলতেছেন, কোনটার কথা বলতেছেন? স্যার সরি, আমি এটা কি লাইট ভাবছিলাম, পেইন্ট কথাটা পেইন্ট খেয়াল। হচ্ছে বলছে যে ওদের দেশে আপনার যেহেতু ওই হয়, বরফ পড়ে, আমাদের দেশে বৃষ্টির সাথে তুলনা করতে পারেন, ওই সময়টা এই এই সিগন্যালটা দিবে। এই সিগন্যালটা দিলে আনলেস মানে রাস্তায় যদি বরফ বেশি পরিমাণে জমা না পড়ে এগুলো দেখা যাবে। ওটা দেখা গেলে কি কন্ডিশন, এটা হচ্ছে যে আপনার বরফের উপর যদি কখনো গাড়ি চালায় দেখেন, বরফের উপরে গাড়ি কন্ট্রোল করা খুব ডিফিকাল্ট। হ্যাঁ, আপনার পিচ্ছিলের কারণে খুব বেশি স্লিপ কাটে, এবং বরফে আপনার স্পিড অল্প একটু বাড়ালেই অ্যাক্সিডেন্ট হওয়ার চান্স অনেক বেড়ে যায়। ওই জন্য আপনার ড্রাইভারকে সতর্ক করার জন্য এই ডাইনামিক পেইন্ট গুলো জ্বলে ওঠে, যে এখন বরফ পড়ছে, স্নোয়িং হচ্ছে, তুমি গাড়ির স্পিড আরো কমাও। ঠিক আছে, এটাকে সতর্ক করার জন্য এই ডাইনামিক পেইন্ট গুলা কাজ করছে। এটা হয়তো অতটা এফেক্টিভ নাও হতে পারে, কিন্তু যারা বেখেয়াল তাদের জন্য হয়তো হবে। ঠিক আছে, ওকে। আচ্ছা। Safety and creating awareness for drivers, making roads energy neutral in terms of lighting. ঠিক আছে, সো এখানে লাইটিং এর অনেকগুলো অপশন আমরা দেখলাম, যে লাইট গুলো আসলে পুরোপুরি আপনার বেশিরভাগ সময় বন্ধ থাকবে, যখনই গাড়ি আসবে তার যতটুকু দরকার ততটুকু জায়গায় রেখে আপনার লাইটিং দিবে। ঠিক আছে, সো এখানে কিন্তু এনার্জি অনেক সেভ করার একটা পসিবিলিটি ক্রিয়েট হচ্ছে। ঠিক আছে, তারপরে স্মার্ট ভেহিকেলের উদাহরণ কি বলেন দেখি। স্মার্ট রোডওয়ে সম্পর্কে আমরা আইডিয়া পেলাম, স্মার্ট ভেহিকেল কি হতে পারে? স্যার কি অটোমেটেড কি? ভেহিকেল। গুড, ভেরি গুড, অটোমেটেড ভেহিকেল। আর একটা হচ্ছে কানেক্টেড ভেহিকেল। এই দুইটা হচ্ছে আমাদের ট্রান্সপোর্টের ইন্ডাস্ট্রির এখন হট টপিক। অটোমেটেড ভেহিকেল, কানেক্টেড ভেহিকেল, অটোনোমাস ভেহিকেল, কানেক্টেড ভেহিকেল। দুইটার মধ্যে ডিফারেন্স কি, অটোনোমাস আর কানেক্টেড, কেউ বলতে পারবেন? অটোনোমাস মানে অটোমেটিক ভাবে অটোনোমাস গাড়ি তো চলবে। অটোমেটিক ভাবে, হ্যাঁ জি স্যার। গুড, অটোমেটিক ভাবে গাড়ি চলবে। আর কানেক্টেড ভেহিকেল একজনের সাথে আরেকজনের কানেকশন থাকবে। কি কানেকশন? ড্রাইভিং রিলেটেড কানেকশন, একজন থেকে আরেকজন কত দূরে আছে, ঠিক আছে, সেন্সরের মাধ্যমে। আসলে কানেক্টেড ভেহিকেলের যতগুলো ফিচার সবগুলো অটোনোমাস ভেহিকেল অটোমেটিক্যালি চলে আসে, না এসে অটোমেটিক্যালি গাড়ি চালাতে পারে না। ঠিক আছে, সো কানেক্টেড ভেহিকেল হচ্ছে আমি একটা গাড়ি চালাচ্ছি, আমার গাড়ি রিলেটেড যে ইনফরমেশন গুলো আশেপাশের গাড়িগুলো পাবে, আমার প্রেজেন্ট সম্পর্কে আইডিয়া পাবে, আমি কোন দিকে যেতে চাচ্ছি, কি করতে চাচ্ছি, এগুলো সম্পর্কে তারা আইডিয়া পাবে। ঠিক আছে, আমি যদি এটা সিগন্যাল অন করে ফেলি, ঠিক আছে, অটোমেটিক ভেহিকেলে
যেমন ধরেন মানুষ তো চোখে দেখতে পারে যে সে সামনের গাড়িটা হচ্ছে আপনার ডান দিকে যাবে, ডান দিকে সিগন্যাল দিয়েছে। তো এখন একটা অটোমেটিক ভেহিকল অটোমেটিকই চলতেছে, যে বসে আছে যাত্রী তার হয়তো ওইদিকে খেয়াল নাই, সে হয়তো আপনার ব্রাউজিং করতেছে ফোনে, ঠিক আছে। তো ওই গাড়িটাকে নিজে নিজে ডিজেক্ট করতে হবে যে হ্যাঁ সামনের গাড়িটা হচ্ছে আপনার রাইট রাইট ইন্ডিকেটর দিয়েছে, তাহলে সে এখন ডান দিকে যাবে, তাহলে সে এরকম কাজ করতে পারে, রাইট ট্রেনে চলে যেতে পারে, তো আমাকে এই কাজ করা উচিত, এই টাইপের ব্যাপারগুলোকে, ঠিক আছে। তো এটা হচ্ছে স্মার্ট ভেহিকেলের ব্যাপার, যে অটোনোমাস ভেহিকেল কানেক্টেড ভেহিকেল কিভাবে নিজে নিজে চলাচল করবে। হ্যাঁ, এটা খুবই একটা মানে টেকনোলজিক্যাল একটা ব্যাপার, যে আশেপাশের পরিস্থিতি, আশেপাশের কন্ডিশন। কারণ আপনারা যদি চিন্তা করে দেখেন তাহলে ড্রাইভিং কিন্তু আসলে খুবই একটা মানে আমি বলবো যে সহজ, একই সাথে সহজ এবং একই সাথে কঠিন কাজ। ড্রাইভিং সহজ এবং কঠিন, ঠিক আছে। আপনার যদি সবসময় অ্যাওয়ারনেস থাকে ড্রাইভিং অনেক সহজ, কিন্তু মানুষ ওইভাবে অ্যাওয়ারনেস রাখতে পারে না। বিশেষ করে এখন আমরা যেই জেনারেশনে আছি, যে মানুষের আসলে কনসেন্ট্রেশন ধরে রাখাই খুব ডিফিকাল্ট, তাই না? যে কোনো কাজ হোক না কেন আমরা বেশিক্ষণ ক্লাস করতে চাই না, বেশিক্ষণ শিখতে চাই না, বেশিক্ষণ একটা ব্যাপারে মনোযোগ রাখতে, আমাদের কি অ্যাটেনশন ডিসঅর্ডার হয়ে যাচ্ছে। নতুন জেনারেশন মানুষদের আমাদের অ্যাটেনশন ডিসঅর্ডার হয়ে যাচ্ছে, আমরা কোনো কিছুতে বেশি সময় লেগে থাকতে অনেকেই পাচ্ছি না, ঠিক আছে। তো সেই হিসেবে গাড়ি চালানোর সময় আপনি যদি 1 মোমেন্ট 2 মোমেন্ট বা 2 মিনিটের জন্য আপনি যদি বেখেয়াল থাকেন, ওই 2 মিনিটেই আপনার অ্যাক্সিডেন্ট হয়ে যেতে পারে, 2 মিনিটেই অ্যাক্সিডেন্ট হয়ে যেতে পারে, তাই না? এখন আমি যেটা বলতে চাচ্ছিলাম যে এই স্মার্ট ভেহিকেল কনভার্সনের ব্যাপারটাতে আসলে অনেক ডিবেট চলছে, অনেক ডিবেট চলছে। অলরেডি জানেন যে গুগল, তারপরে আরো কতগুলো কোম্পানি হচ্ছে আপনার অটোমেটেড ভেহিকেল রান করেছে এবং অনেক রাস্তায় তারা চলেছে এবং অ্যাক্সিডেন্টও হয়েছে, ঠিক আছে। সো সব ধরনের আপনার ইনসিডেন্টই হচ্ছে, ঠিক আছে। এখন তুলনা করলে বলা যায় যে মানুষ যখন চালায় তখনও তো অ্যাক্সিডেন্ট হয়, তাই না? এখন দেখতে হবে যে আসলে কোনটা বেশি সেফ, অটোনোমাস ভেহিকেল দিয়ে গাড়ি চালালে সেটা বেশি সেফ হচ্ছে, নাকি আমার ম্যানুয়াল যেই ব্যাপারটা সেটাতে বেশি সেফ হচ্ছে, অথবা আরো যেটা চিন্তা করতে পারি, ফার্দার যেটা চিন্তা করতে পারি, যদি মিক্সড ট্রাফিক হয় বা মিক্সড এনভায়রনমেন্ট হয়, অর্থাৎ একই রাস্তায় কিছু গাড়ি হচ্ছে মানুষ চালাবে আর কিছু গাড়ি হচ্ছে আপনার অটোমেটিক ভেহিকেল, তাই না? আপনি একবারে তো পুরো 100% টার্ন আউট করতে পারবেন না। এখন তো মেবি 100% হচ্ছে আপনার পার্সন গাড়ি চালায়, ড্রাইভাররা গাড়ি চালাচ্ছে, হ্যাঁ, পার্সনরা গাড়ি চালাচ্ছে। কিন্তু এখন আপনি কি এই 100% কে ওভার রুল করে তারপরে 100% আপনার অটোমেটিক ভেহিকেল ইমপ্লিমেন্ট করবেন? সেটাও তো ওইভাবে পসিবল না। মিক্সড এনভায়রনমেন্ট যদি আসে তখন আবার কথা আসে যে একজন মানুষ আরেকজন মানুষকে বিশ্বাস করে, এটা কিন্তু মানুষের একটা নেচার। মানুষ কিন্তু সবসময় আপনার এই যে নতুন একটা জিনিস গাড়ি চলতেছে, অন্য অনেক কিছুকে হয়তো বিশ্বাস করে, লিফটে চড়তে মানুষ ভয় পায় না, যখনই দেখে যে সামনে একটা গাড়ি আছে, ওই গাড়ি কোনো ড্রাইভার নাই, গাড়িটা অটোমেটিক্যালি চলতেছে, অনেক মানুষই তাকে আর বিশ্বাস করতে চায় না, বলে এই গাড়িকে আমি বিশ্বাস করি না, এই গাড়ি যদি আমার কাছে ধাক্কা দেয়। এরকম কিন্তু সার্ভে হয়েছে এবং প্রচুর মানুষ এরকম একটা রেসপন্স দিয়েছে যে আমি এখনো অটোমেটেড ভেহিকেল যেগুলো চলাচল করছে তাকে বিশ্বাস করতে পারছি না। মাইন্ডসেটের একটা ব্যাপার হতে পারে, হয়তো নেক্সট জেনারেশন মানুষরা যারা আরো বেশি টেকনোলজিক্যালি ডিপেন্ডেন্ট, ঠিক আছে। এখনকার মানুষ আসলে টেকনোলজি পুরোপুরি ডিপেন্ডেন্ট। এক সময় মানুষ রাস্তাঘাট চিনতো, তারা ম্যাপ নিয়ে ঘুরতো, রাস্তাঘাট চিনতো। এখন অনেকেই রাস্তাঘাট চিনে না, কিন্তু তাদের কোনো চিন্তাও নাই, কারণ কি তাদের সাথে গুগল ম্যাপ আছে, গুগল ম্যাপে ক্লিক 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 করে তারা বের করে ফেলতে পারে আমার এখানে যেতে হবে ওখানে যেতে হবে। কিন্তু কোনো কারণে যদি একদিন ইন্টারনেট বন্ধ হয়ে যায়, তাদের যদি ওই কনসেপ্টে না থাকে যে কিভাবে আমি ম্যানুয়ালি কাজটা করতে পারবো, তারা কিন্তু বিপদে পড়বে। একই রকম ভাবে আমাদের যেই জেনারেশন, আমাদের মানে স্টিল যারা একটু বয়স্ক লোক, ঠিক আছে, তারা অনেকেই কিন্তু এই অটোনোমাস ভেহিকেলের যে কোনো ড্রাইভার ছাড়া একটা গাড়ি চলবে এটাকে বিশ্বাস করতে পারে না, ঠিক আছে। তো এখানে আসলে অনেক ডিবেট হচ্ছে যে আসলে কিভাবে জিনিসটাকে আরো ভালোভাবে হ্যান্ডেল করা যায়, ঠিক আছে। কিন্তু তারপর এটা বলা যেতে পারে যে বিদেশে যে হারে এই অটোনোমাস ভেহিকেল কানেক্টেড ভেহিকেলের উপর রিসার্চ হচ্ছে, আমরা খুব শীঘ্রই বিদেশের শহরগুলোতে অটোনোমাস ভেহিকেলের আমরা ব্যবহার দেখব, ব্যাপক দেখব, ঠিক আছে। অলরেডি টেস্ট ভেহিকেল অনেক রান করে ফেলছে, কয়েক বছরের মধ্যেই হয়তো দেখবেন যে বাণিজ্যিকভাবে প্রচুর ভেহিকেল চলাচল করছে যেগুলা আপনার অটোনোমাস ভেহিকেল, ঠিক আছে। তারপরে আরো উদাহরণ দিয়েছে বিল্ট ইন টেলিমেটিক্স হচ্ছে কানেক্টেড ভেহিকেলের ব্যাপারগুলা, যে আপনার ইনফরমেশন পাস করবে। বিল্ট ইন সেফটি ফিচার্স, অনেক সেফটি ফিচার আগের চেয়ে বাড়ানো হয়েছে, ঠিক আছে। যেমন ধরেন অ্যাক্সিডেন্ট হওয়ার আগে থেকে আপনাকে সিগন্যাল দেওয়া, ঠিক আছে।
এই টাইপের অনেক ইয়া আছে যে তারা সেন্স করতে পারে গাড়ি চালানোর সময় ড্যাশবোর্ডে এরকম আপনার অনেক সময় সিগন্যাল দেয়। আপনি যদিও ইয়া থাকেন, বেখেয়াল থাকেন, ধরেন আপনার একটা ড্যাশবোর্ড, আপনি এভাবে গাড়ি চালাচ্ছেন, আপনি সামনে দেখতেছেন, এখানে আপনার হুইল, আপনার ডিসপ্লেতে আপনি এরকম দেখতে পাচ্ছেন। তো হঠাৎ করে এদিক থেকে হয়তো একটা গাড়ি আসতেছে, আপনি সেন্স করতে পারতেছেন না, আপনি খেয়াল করতে পারতেছেন না, কিন্তু গাড়ি ঠিকই সেন্স করছে, তখন সে আপনাকে একটা লাল বাতি বা কিছু একটা জ্বালায় আপনাকে ইনশিওর করতেছে ডান দিকে লাল বাতি জ্বলতেছে, মানে ডান দিক থেকে আপনার বিপদ আসতেছে। সেই অনুযায়ী আপনাকে ডিসিশন নিতে হবে, আপনি ব্রেক চাপতে পারেন বা অন্য কোনো কিছু করতে পারেন। এরকম কিন্তু অনেক টেকনোলজি এখন আবিষ্কার হয়েছে গাড়িগুলোতে, অনেক সেফটি ফিচার। এয়ার ব্যাগ এগুলো তো অনেক পুরান সেফটি ফিচার, ঠিক আছে, এয়ার ব্যাগ এগুলো তো অনেক পুরান সেফটি ফিচার, নতুন অনেক সেফটি ফিচার আপনার অ্যাড করেছে। অটো ইমার্জেন্সি ফোন, ধরেন অ্যাক্সিডেন্ট হয়ে গিয়েছে, হ্যাঁ, এখন আশেপাশে কেউ নাই, হাইওয়েতে অ্যাক্সিডেন্ট করছেন, হ্যাঁ বলেন, কি কথা বললেন? স্যার বলছিলাম স্যার এয়ারব্যাগের যে ব্যাপারটা, এসআরএস এয়ারব্যাগ স্যার, অনেক সময় স্যার দেখি রোড অ্যাক্সিডেন্ট হয়ে আছে কিন্তু মানে এয়ারব্যাগের কোনো মানে রেসপন্স আসে নাই, মানে এয়ারব্যাগ কোনো মানে সেফটি ইস্যুতে আগাই নাই, এরকম দেখা যায় স্যার, এটা কেন হতে পারে? এখানে দুইটা ব্যাপার হতে পারে। এয়ার ব্যাগটা বের হওয়ার টেকনোলজিটা কি, একটা নির্দিষ্ট পরিমাণ ধাক্কা অনুভূত করতে হবে, ঠিক আছে, একটা ঝাঁকুনি, একটা ধাক্কা, একটা থ্রাস্ট, এটা ফিল করতে হবে, এবং ওদের একটা থ্রেশহোল্ড ভ্যালু আছে, ওই থ্রেশহোল্ড ভ্যালুর চেয়ে বেশি ঝাঁকুনি, ধাক্কা, থ্রাস্ট ফিল করলেই এয়ার ব্যাগটা বের হবে। তো যদি না বের হয়, একটা রিজন হতে পারে ওই পরিমাণ ঝাঁকুনি, ধাক্কা, থ্রাস্ট প্রডিউস হয় না, এই জন্য বের হয়নি। সেকেন্ড হতে পারে আপনার এরর থাকতে পারে, আপনার মেকানিক্যাল এরর থাকতে পারে, টেকনোলজিক্যাল এরর থাকতে পারে। যদিও এই জিনিসগুলো আসলে খুবই ভালো মতো ইয়া করা হয়, কারণ আমাদের যে অটোমোবাইল ইন্ডাস্ট্রি গুলো, তারা তো আসলে হিউজ ইন্ডাস্ট্রি, তাই না, তারা তো আসলে অনেক বিলিয়ন ডলার ইন্ডাস্ট্রি। তো তারা কিন্তু এসব ব্যাপারে অনেক ইয়া থাকে, যে সতর্ক থাকে, যে আমার গাড়ি যদি ঠিক মতো কাজ না করে, অ্যাক্সিডেন্ট হয়েছে, এয়ারব্যাগ বের হয় নাই, তাহলে কিন্তু আপনি ওই কোম্পানির বিরুদ্ধে মামলা করে দিলে ক্ষতিপূরণ পাইতে পারেন, ঠিক আছে, যে আপনার অ্যাক্সিডেন্ট হয়েছে, এয়ারব্যাগ বের হয় না, এটা ফল্ট, তাই না, এটা তো আপনি আগে থেকে টেস্ট করতে পারবেন না, যখন কাজের দরকার তখনই বের হইতে হবে। তো যদি দেখেন যে বের হয় নাই, আপনার ঠিক মতো গাড়ি মেনটেন করা ছিল, তাহলে কিন্তু আপনি ওদের বিরুদ্ধে সু করে বিলিয়ন ডলার পেতে পারেন। তো সেই ক্ষেত্রে ওরা কিন্তু এখানে হাই আপনার কোয়ালিটি এনশিওর করে, ঠিক আছে। তাহলে দুইটা রিজন আমি দেখতে পাইলাম, যে একটা এয়ারব্যাগটা বের হওয়ার জন্য আমার যেই থ্রেশহোল্ড ভ্যালুটা দরকার সেটা ক্রস করা নেই কোনো কারণে, অথবা টেকনিক্যাল এরর, এই দুটো ছাড়া তো আমি কোনো রিজন দেখি না। আচ্ছা, তো অটো ইমার্জেন্সি ফোন এটা কি জিনিস? এটা হচ্ছে ধরেন একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, এখন হাইওয়েতে অ্যাক্সিডেন্ট হয়েছে, কোনো মানুষ নেই আশেপাশে, ঠিক আছে, দুইটা গাড়ির যাত্রীরা আইদার বেহুশ হয়ে গেছে অথবা এরকম কিছু। তো এখানে তো সাহায্য লাগবে। তো গাড়ির মধ্যে এমন টেকনোলজি থাকবে যে সে সেন্স করতে পারতেছে যে এখানে একটা ইনসিডেন্ট হয়েছে, একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, সে অটোমেটিক্যালি আপনার পুলিশকে ফোন দিবে, ঠিক আছে। এই জন্য তো আসলে পুলিশের মানে হটলাইন নাম্বার সহজ থাকে, বিদেশে যেমন 911, বাংলাদেশে মনে চালু করছে। বাংলাদেশে কি 911 এটা নাকি 511? ট্রিপল নাইন। বাংলাদেশে ট্রিপল নাইনে কল করলেই আপনার কোনো পুলিশের ইয়াতে চলে যাবে সেখান থেকে। সো এই অটোমেটিক্যালি আমার অ্যাক্সিডেন্ট হয়েছে, কেউ ফোন করার মতো, কল করার মতো নাই, আপনার এই গাড়িটাই হচ্ছে অটোমেটিক্যালি কল করবে নিকটস্থ আপনার পুলিশ ইয়াতে, এবং সেখান থেকে তারা জিপিএস ট্র্যাকিং এর মাধ্যমে কোন জায়গায় অ্যাক্সিডেন্টটা হচ্ছে সেটা বুঝে পুলিশ, ডাক্তার, অ্যাম্বুলেন্স সব চলে আসতে পারবে, ঠিক আছে, ঠিক আছে। এবং এই টেকনোলজি গুলো কিন্তু এখন শুধু গাড়িতে না, অনেক কিছুতে অ্যাপ্লাই করা হয়। অ্যাপলের যে আই ওয়াচ আছে, এটার একটা ইনসিডেন্ট সেদিন পড়লাম, যে অবভিয়াসলি আমেরিকাতে মানে এক বৃদ্ধ লোক, সে হয়তো হাঁটতে গেছে সকালবেলা, মর্নিং ওয়াক বা ইয়াতে গিয়েছে। তো যেহেতু বৃদ্ধ লোক, হঠাৎ হাঁটতে হাঁটতে তার শারীরিক কোনো সমস্যা হয়েছে, সে অজ্ঞান হয়ে গেছে বা স্ট্রোক করছে এই টাইপের। তো সে হাঁটতে হাঁটতে পড়ে গিয়েছে, আশেপাশে হয়তো কেউ ছিল না, ভোরবেলা। তার যেই হাতের ওয়াচটা, সে সেন্স করছে যে হঠাৎ করে একটা কিছু চেঞ্জ হয়েছে, হঠাৎ করে পড়ে গেছে না, তো তার হাইট ড্রপ হয়েছে, ধাক্কা খাইছে। তো সে সেন্স করছে যে আমাকে যে পড়ে আছে তার কোনো একটা প্রবলেম হয়েছে, সে অটোমেটিক্যালি আপনার 911 কল করছে, অটোমেটিক্যালি অ্যাপেল ফোন থেকে 911 কল করছে। সেখান থেকে হয়তো আপনার রুটিন ভয়েস ছিল, অথবা পুলিশকে কোনোভাবে জানানোর টেকনোলজি ছিল যে আই মিন হেল্প, তাই না, এরকম অনেক ইয়ে থাকে না যে অটোমেটিক রিপ্লাই দেওয়ার অপশন থাকে না, ওরকম একটা সেন্স করে সে এরকম একটা রিপ্লাই দিয়েছে, আই নিড হেল্প,
এবং জিপিএস ট্র্যাকিং এর মাধ্যমে পুলিশ সাথে সাথে আসছে এবং দেখছে যে তার আসলে কোনো একটা ফিজিক্যাল সমস্যা হয়েছিল, তাকে মেডিকেলে নিয়ে গেছে এবং তাকে বাঁচানো সম্ভব হয়েছে। মানে যদি অনেকক্ষণ ওখানে ধরে পড়ে থাকতো তাহলে হয়তো তার শরীর খারাপ হইতো। ঠিক আছে, এগুলো হচ্ছে টেকনোলজির এক্সাম্পল আমাদের লাইফকে আরো বেটার করার জন্য, টেকনোলজির এক্সাম্পল। ঠিক আছে, আচ্ছা, বিল্ট ইন থেফট প্রুফ ফিচার, এটা তো অনেক কমন মনে হয়। রিনিউয়েবল ফুয়েল, ঠিক আছে, যে ফুয়েল গুলাকে রিনিউ করা যায়, রিচার্জ করা যায়, সেগুলো অবভিয়াসলি আপনার এনভায়রনমেন্ট ফ্রেন্ডলি হবে, ইকো ফ্রেন্ডলি হবে, এনভায়রনমেন্ট ফ্রেন্ডলি হবে। তো এগুলো হচ্ছে আমার আইটিএস এর এক্সাম্পল, কিভাবে আমরা আমরা অ্যাকচুয়ালি মানে এক্সাম্পল হচ্ছে যে আমাদের মডার্ন ট্রেনটা কোন দিকে যাচ্ছে, আমার ট্রান্সপোর্ট ইন্ডাস্ট্রিতে মডার্ন ট্রেনটা কোন দিকে যাচ্ছে। ঠিক আছে, পাবলিক ট্রান্সপোর্ট, পাবলিক ট্রান্সপোর্টে কি কি ধরনের চেঞ্জ আসতেছে, একটা হচ্ছে ড্রাইভারলেস। অনেক পাবলিক ট্রান্সপোর্টে আপনার আপনার কোন পথে চলাচল করবে এটা ফিক্সড, সেজন্য এগুলোকে কিন্তু ড্রাইভারলেস করে ফেলা পসিবল। বিশেষ করে আমাদের যে মেট্রো রেল অথবা যাদের জন্য মানে স্পেসিফিক সেগ্রিগেটেড লেন আছে, যারা অন্য ট্রাফিকের সাথে কখনোই আপনার কি করবে না, আপনার কোলাইড করবে না বা ইন্টারসেক্ট করবে না, তাদের জন্য কিন্তু ড্রাইভারলেস অবভিয়াসলি করাই যেতে পারে। ঠিক আছে, নির্দিষ্ট সময় পর পর খুলবে দরজা, দরজা বন্ধ হবে, তারপরে যাতায়াত করবে, সামনে চলে যাবে, নেক্সট স্টেশনে গিয়ে থামবে, খুলবে। এটা কিন্তু পুরোপুরি অটোমেটিক সিস্টেম করা পসিবল, ড্রাইভারের উপরে ডিপেন্ড করবে না। ঠিক আছে, ডিমান্ড রেসপন্সিভ, ডিমান্ড রেসপন্সিভ কিরকম, যে পিক আওয়ার অথবা সে রিড করতে পারতেছে যে সামনে অনেক মানুষ আছে, অনেক মানুষ আপনার পাবলিক ট্রান্সপোর্টে উঠবে, তখন হচ্ছে আপনার বগিগুলার, গাড়িগুলার, বাসগুলার ফ্রিকোয়েন্সি বাড়াই দিবে, তাড়াতাড়ি আসবে। আর যখন দেখবে যে ওরকম ডিমান্ড নাই, অনেকক্ষণ পর পর আসতেছে, তখন হয়তো 15 মিনিট পর পর, 20 মিনিট পর পর আসবে। ঠিক আছে, নন স্টপ ফাস্ট স্মার্ট পেমেন্ট। স্মার্ট পেমেন্টটা হচ্ছে কি ধরনের, কার্ডের সাহায্যে পেমেন্ট। ঠিক আছে, কার্ডের সাহায্যে পেমেন্ট। অন্য সময় যে যে বাসে যে নর্মাল যে সিস্টেম, যে একজন হেল্পার থাকে, তাকে ভাড়া দেওয়া লাগে, মামা ভাড়াটা দেন, তারপরে দেয় ভাঙতি কথাবার্তা হয়, এরকম কোনো কিছু থাকবে না। কি আপনাকে কার্ড নিতে হবে, কার্ডে আপনার রিচার্জ করা থাকবে, ওখানে ঢোকার সময় কার্ড সোয়াইপ করবেন, আপনার ওখান থেকে কার্ড থেকে টাকা নিয়ে নেবে। আমাদের মেট্রো রেল নতুন যেটা হচ্ছে সেটা এই সিস্টেম। ঠিক আছে, এবং দুনিয়া মানে সব মেট্রো রেলে এই সিস্টেম। ঠিক আছে, এগুলোকে কি অটোমেটেড করা হচ্ছে, যে যাতে টিকিট বিক্রি, তারপরে এই জিনিসগুলোতে মানুষের দরকার না পড়ে, মানুষের দরকার না পড়ে। আপনাকে ফার্স্ট হচ্ছে একটা কি কার্ড নিতে হবে, মেশিন থেকে, মেশিনে টাকা দিয়ে দিলেই তারা একটা কার্ড দিয়ে দিবে, সেখানে রিচার্জ থাকবে, আপনার রিচার্জ করার দরকার ওই কার্ডটাই আবার সোয়াইপ করে রিচার্জ করে নিতে পারবেন, টাকা জমা দিবেন, আপনার অটোমেটিক্যালি, পুরোটাই অটোমেটিক, আপনার কারো সাহায্য দরকার পড়বে না। এবং এই কি বলে স্টেশন গুলার মধ্যেও, স্টেশনে ঢোকার জন্য আপনি মেট্রো রেল ইউজ করবেন, মেট্রো রেলের স্টেশন একটা জায়গা থেকে শুরু হবে, ওখানে ঢোকার জন্য আপনাকে ফার্স্টে কার্ড সোয়াইপ করে ঢুকতে হবে, তাই না? এক একজন তো এক এক স্টেশনে নামবে, তাই না? কে কোথায় ঢুকতেছে, কোথায় নামতেছে, এটাকে আপনার আইডেন্টিফাই করার জন্য আপনি যখন মেট্রো রেলের স্টেশনটা ঢুকবেন, ধরেন আপনি আগারগাঁওতে ঢুকতেছেন, আগারগাঁওয়ে যে স্টেশনটা আছে ওখানে ঢুকতেছেন, আগারগাঁওয়ের ওই মেট্রো রেলের যে পার্টটা, যে স্টেশনটা, সেখানে আপনি যখন ঢুকবেন তখন আপনাকে সোয়াইপ করে ঢুকতে হবে, সে আপনার এন্ট্রিটা চেক করে ফেললো যে আপনি আগারগাঁওতে ঢুকছেন। এরপর আপনি তো স্টেশনের ভিতরে আছেন, আপনাকে বের হওয়ার সময় আবার ওই একইভাবে সোয়াইপ করে বের হতে হবে, একইভাবে সোয়াইপ করে বের হতে হবে। যে স্টেশন আপনি বের হবেন, আপনি আগারগাঁও থেকে মেবি আপনি মহাখালীতে বের হয়ে যেতে পারেন, অথবা আপনি বনানী থেকে বের হতে পারেন, অথবা উত্তরে থেকে বের হতে পারেন। যখন আপনি আবার সোয়াইপ করবেন তখন সে আপনার ভাড়া ক্যালকুলেট করবে, আচ্ছা এই লোকটা আগারগাঁওতে এন্ট্রি করেছিল, উত্তরাতে এক্সিট করতেছে, তাহলে আগারগাঁও থেকে উত্তরার ভাড়া হচ্ছে আপনার 100 টাকা, সেই অনুযায়ী আপনার ইহা থেকে কেটে নিবে। যদি না থাকে তখন বলবে যে আপনার এনাফ ব্যালেন্স নাই, রিচার্জ করেন। রিচার্জ করার জন্য ভিতরে অপশন থাকে, বাইরে অপশন থাকে, অর্থাৎ আপনি স্টেশনের প্রেমিসের ভিতরেও রিচার্জ করতে পারবেন, স্টেশনের প্রেমিসের বাইরেও রিচার্জ করতে পারবেন, তাই না? যদি রিচার্জ না করতে পারেন তাহলে আপনি ভিতরে ঢুকবেন কেমন করে? ঠিক আছে, এরকম সিস্টেম স্মার্ট পেমেন্ট, মানুষের কোনো আপনার কানেকশনই নাই, এবং এটার মাধ্যমে কি করতে পারবেন, 24 ঘন্টা আপনি চালু রাখতে পারবেন, রাতের বেলাও কোনো মানুষ ছাড়া আপনি নির্দ্বিধায় চলাচল করতে পারবেন। কিন্তু ওই যে আপনার রুলস ফলো করতে হবে, এই জিনিসগুলো বন্ধ, কিন্তু এই জিনিসগুলোকে আমরা একদম খাঁচার মতো বন্ধ করে দিই তা না, জাস্ট একটা ব্যারিয়ার দেওয়া হয়, এবং মানুষ যদি আইনের প্রতি শ্রদ্ধাশীল থাকে সে ওরকম সোয়াইপ করে যাবে। কিন্তু আমরা যদি মানে খারাপ মানুষ হই তাহলে কি হবে, যে দেখা যাবে যে আমি কিভাবে লাভ দিয়ে জাপ দিয়ে চলে যেতে পারি, সেগুলো চিন্তা ভাবনা, সেগুলো একটা ডিফারেন্ট কেস। সেটা হচ্ছে আমাদের মেন্টালিটি সমস্যা, মেবি, তাই না? মেন্টালিটি সমস্যা। আমাদের উপরে ওভারব্রিজ আছে, কিন্তু তারপর আমরা রোড ডিভাইডার মাঝখান আছে, রোড ডিভাইডার উপরে ব্যারিয়ার দেওয়া আছে, এমনকি ছেলেরা তো ছেলেরা, মহিলারা সহ সেই রোড ডিভাইডারের ব্যারিয়ারটাকে এরকম কি বলে ক্লাইম্ব করে উপরে উঠে তারপরে ঘুরে তারপরে ক্রস করতেছে, কিন্তু তারপরে তারা ওভারব্রিজ ইউজ করবে না।
আছে, ওভারব্রিজ ইউজ করবেন না। আচ্ছা, সো পাবলিক ট্রান্সমিটে এগুলা অ্যাপ্লাই করা পসিবল, ইন্টারঅ্যাক্টিভ প্যাসেঞ্জার ইনফরমেশন সিস্টেম, এবং এগুলাকে আরো বেশি সেফ করার জন্য আপনার প্যাসেঞ্জার ইনফরমেশনও রাখতে পারে, প্রাইভেসির একটা ইস্যু চলে আসে অবশ্য। ট্রাফিক কন্ট্রোল ম্যানেজমেন্ট, ট্রাফিক কন্ট্রোলের ম্যানেজমেন্টের জন্য অনেক কিছু হতে পারে। একটা হচ্ছে ডাইনামিক ড্রাইভার্স প্যাসেঞ্জার ইনফরমেশন সিস্টেম, ডিমান্ড রেসপন্সিভ অ্যাডাপটিভ ট্রাফিক কন্ট্রোল সিস্টেম। ডিমান্ড রেসপন্সিভ অ্যাডাপটিভ ট্রাফিক কন্ট্রোল সিস্টেম সম্পর্কে অলরেডি আমি ডিসকাস করছি, যে সিগন্যালের কথা যখন বললাম, যে একটা নির্দিষ্ট পরিমাণ আপনার ডিমান্ড আসলে তখন সেটাকে অন করে দিবে, ঠিক আছে। সো ট্রাফিক সিগন্যালের সবচেয়ে বেসিকটা হচ্ছে আমার ফিক্স টাইম সিগন্যালিং, ঠিক আছে। যে আমি মোটামুটি একটা ডিমান্ড ক্যালকুলেশন করছি, সেখান থেকে আমি দেখতে পাচ্ছি যে ইস্ট ওয়েস্টে আমার ইস্ট ওয়েস্ট ডিরেকশনে আমার মেবি 2 মিনিট গ্রিন লাইট দরকার, আর নর্থ সাউথ ডিরেকশনে মেবি 1.5 মিনিট হলেও হয়, ঠিক আছে। তো এটা হচ্ছে ফিক্স টাইম, কিন্তু অনেক সময় দেখা যায় যে আপনার সিচুয়েশন চেঞ্জ হয়ে যেতে পারে, তো সেই জন্য এটাকে কি ডাইনামিক সিগন্যালিং করতে হবে, ফিক্স টাইম সিগন্যালের পরিবর্তে ডাইনামিক টাইমিং করতে হবে। সো এটা হচ্ছে ডিমান্ড রেসপন্সিভ। যখনই দেখবে যে একটা ডিরেকশনে আপনার গাড়ি ঘোড়ার চল বেড়ে গেছে, ওইখানে আপনার বেশি পরিমাণ গ্রিন লাইট দিবে, অন্যটাতে গাড়ির পরিমাণ কম, সেটাতে কম পরিমাণ গ্রিন লাইট দিবে, ঠিক আছে। তারপর অটো টোল সিস্টেম, আমাদের নতুন যেই সেতু হয় আপনার অনেক আগে, যে 2000 সালের দিকে যে আপনার কি বলে নাম কি, যমুনা ব্রিজ বা বঙ্গবন্ধু ব্রিজ হয়েছিল, তখন টোলিং সিস্টেম ছিল, মানুষজন টোল নিত, কিন্তু এটা কিন্তু অটোমেটিক করা পসিবল, অটোমেটিক টোল করা পসিবল। তাহলে কি আপনার জিনিসটাতে আরো বেশি আপনার হলো যে গাড়ির মধ্যে, এটাকে বলে ট্রান্সপন্ডার, ঠিক আছে, স্মার্ট কার্ড অথবা ট্রান্সপন্ডার। ট্রান্সপন্ডার হচ্ছে একটা ইলেকট্রিক ডিভাইস, যেটা আপনি গাড়ির মধ্যে আপনি রাখবেন, এবং টোল সিস্টেম যখন আপনি সিস্টেম বা এটাতে যখন এন্ট্রি করবেন, তখন উপর থেকে আপনার একটা কি বলে, একটা স্ট্রাকচার থাকে, স্ট্রাকচার বা এটাকে সিস্টেম বলা যেতে পারে, যারা হচ্ছে আপনার সিগন্যাল রিড করে, এখানে রে ছেড়ে দেয়, গাড়ি যখন আসে তখন গাড়ির মধ্যে দেখে যে ট্রান্সপন্ডারটা আছে নাকি। ট্রান্সপন্ডার যদি থাকে, তাহলে সে অটোমেটিক্যালি আপনার ইলেকট্রনিক্যালি টোল কেটে নেয়। ট্রান্সপন্ডার একই সিস্টেম, আপনার মেট্রো রেলে যেমন আপনি কার্ড ইউজ করতেছেন, ট্রান্সপন্ডারে হচ্ছে আপনি ওইভাবে রিচার্জ করে রাখবেন, তো সেখান থেকে আপনার কেটে নিবে, ঠিক আছে। তখন আপনার এটা অটোমেটিক্যালি খুলে যাবে, ঠিক আছে। আবার অনেক সময় আপনার টোল সিস্টেমের যেই কি বলে ব্লকেজ গুলা, অনেক সময় ব্লকেজও দেওয়া হয় না। কোথায় গেল আমার এটা, যে টোলের জন্য যেই আপনার সিস্টেম গুলো, টোল বুথ, তারপর এখানে গাড়ি যাওয়ার জন্য একটা রাস্তা, সেই রাস্তায় আপনার একটা ব্যারিয়ার দেওয়া থাকে, এরকম সিস্টেম। সো এই ট্রান্সপোর্টের মাধ্যমে এই পুরো টোল সিস্টেমটাকে তুলে দেওয়া যেতে পারে। এটাকে আপনার কোনো বুথও থাকবে না, কোনো ব্যারিয়ারও থাকবে না, আপনার রাস্তা খোলা, কিন্তু টোল রাস্তা খালি থাকবে, কি এই জিনিসটা থাকবে, এই জিনিসটা অটোমেটিক্যালি আপনার টোল রিড করবে, ঠিক আছে। টোল রিড করে আপনি যখনই পাবে টোল, সে আপনাকে চলে যেতে দেবে। এবং যদি না থাকে তখন কি হবে, সে আপনার ধরেন ট্রান্সপন্ডারটা নাই, হ্যাঁ, আপনার জন্য আলাদা লেন আছে, আপনি ওই লেনে না গিয়ে এই লেনে সরাসরি চলে গেলেন, আপনি একটা রুল ব্রেক করলেন, অটোমেটিক্যালি সে আপনার লাইসেন্স প্লেট রিড করে ফেলবে। একটা গাড়ি গেছে যার ট্রান্সপন্ডার ছিল না, কিন্তু তার লাইসেন্স প্লেট হচ্ছে এত, সেইখান থেকে সেটা সরাসরি পুলিশের কাছে চলে যাবে, পুলিশ সেটা দেখে আপনাকে ট্রাফিক রুল ভায়োলেট করার জন্য আপনাকে টিকিট ইস্যু করে দেবে। সেই ইস্যু আপনার লাইসেন্স পেয়ে গেছে, আপনার সেখান থেকে এই সেই গাড়ির মালিকের কাছে সরাসরি চলে যাবে হচ্ছে আপনার টিকিট, যে আপনি এই রুলটা ভায়োলেট করছেন, এই জন্য আপনাকে $500 জরিমানা করা হবে। এবং এই জরিমানার পরিমাণগুলো অনেক হিউজ রাখা হয়, ঠিক আছে, জরিমানাগুলোর পরিমাণ হিউজ রাখা হয়, ঠিক আছে, যাতে মানুষজন ভবিষ্যতে এই ভুল না করে। এবং আপনি যদি টাকাটা না দেন, তখন কি হবে, তখন আপনার ড্রাইভিং লাইসেন্স বাদ হয়ে যাবে, আপনার গাড়ির রেজিস্ট্রেশন বাদ হয়ে যাবে, আপনি গাড়ি নিয়ে চলতে পারবেন না। পরের বার যখন গাড়ি নিয়ে বেরোবেন, তখন তো বলবে আপনার তো গাড়ির রেজিস্ট্রেশন বাতিল হয়ে গেছে, আপনার গাড়ি টো করে নিয়ে চলে যাবে। এইভাবে হচ্ছে মানুষকে রুলস পালন করতে বাধ্য করা হয়, কিন্তু আমাদের দেশে তো আসলে এই সিস্টেম গুলো ঠিক মতো ইমপ্লিমেন্ট করা যাচ্ছে না। সেটা আপনারা চিন্তা ভাবনা করবেন যে কিভাবে মানুষকে এথিক্যালি বুস্ট আপ করা যায়, যাতে মানুষজন এইসব ফলো করে, তাই না। আমাদের যে মানে সম্পদের একটা অভাব আছে, এটা তো স্বাভাবিক, ঠিক আছে, সাপ্লাইয়ের আমাদের একটা অভাব আছে, আমাদের রাস্তা কম, আমাদের ট্রাফিক কম, আমাদের প্রয়োজনীয় সুযোগ সুবিধা যেগুলো দরকার, পাবলিক ট্রানজিট কম, এগুলো তো আছে, কিন্তু তারপরও
মানুষেরও মধ্যে এই টেন্ডেন্সি প্রচুর যে আমি রুলস ভায়োলেট করবো, আইদার আমি বড় কানো পরিচয় দিয়ে ছাড়াই দেবো অথবা ট্রাফিক পুলিশকে 200 টাকা দিয়ে ছাড়াই দেবো, 500 টাকা দিয়ে ছাড়াই দেবো। এই মেন্টালিটি প্রচুর মানুষের আছে। এইগুলাকে কিভাবে ডেভেলপ করা যায়, এগুলো হচ্ছে আপনাদের টার্ম প্রজেক্টে আনতে হবে। টার্ম প্রজেক্টে এগুলো আনতে হবে, এগুলোর উপর মার্কস থাকবে, ঠিক আছে? সো টার্ম প্রজেক্ট থেকে কিন্তু আপনাদের আমার অনেক এক্সপেকটেশন। তারপর হচ্ছে ডাইনামিক ফ্লিট ম্যানেজমেন্ট, এটা হচ্ছে আপনার ফ্লিট হচ্ছে মানে একসাথে যখন অনেকগুলো গাড়ি চলাচল করে তখন সেটাকে ফ্লিট বলা হয়। সো এই জিনিসটা বেশি কাজে লাগে হচ্ছে যখন আপনার কিছুক্ষণ পর পর ইন্টারসেকশন থাকে, ধরেন এরকম একটা লম্বা রাস্তাটার সিচুয়েশন এরকম যে কিছুক্ষণ পর পর একটা করে ইন্টারসেকশন, তাহলে এই প্রত্যেকটা ইন্টারসেকশনে আপনার সিগন্যাল থাকবে, সেই সিগন্যাল গুলাকে আপনার কিন্তু আপনার কোঅর্ডিনেট হইতে হবে। এমন হইতে পারবে না যে আপনার এইখানে আপনার রেড হয়ে আছে এখানে গ্রিন হয়ে আছে, কারণ এই গাড়িগুলাই তো আপনার ক্রস করে এখানে আসবে। তাহলে এখানে যদি আপনি রেড দিয়ে দেন তাহলে এখানে গ্রিন দিয়ে আসলে কোনো লাভ নাই, এখানে যদি রেড থাকে এখানে গ্রিন দিয়ে আসলে কোনো লাভ নাই। তাহলে আপনাকে এমন ভাবে এটাকে সিনক্রোনাইজ করতে হবে যাতে গাড়িগুলো একসাথে অনেক দূর যেতে পারে, এবং রেড হলে সবগুলো একসাথে রেড হয়ে যায়, ঠিক আছে? এটাকে হচ্ছে ডাইনামিক ফ্লিট ম্যানেজমেন্ট বলা হচ্ছে, ডাইনামিক ফ্লিট ম্যানেজমেন্ট বলা হচ্ছে। আচ্ছা, তো এরকম অনেক টাইপের মডার্ন ট্রেন্ড আমরা ডিসকাস করলাম। এই প্রসঙ্গে আপনাদের কোনো কোয়েশ্চেন কমেন্ট কিছু আছে নাকি বলেন? স্যার এত যদি স্মার্ট হয়ে যায় তাহলে স্যার জবের একটা সমস্যা হয়ে যাবে না? জবের সমস্যা? জি স্যার, যেমন যে স্যার মেট্রো রেলের যে বিষয়টা স্যার, এইখানে তো হচ্ছে একটা হিউজ অ্যামাউন্টের লোক প্রয়োজন হইতে পারে স্যার প্রতিটা স্টেশনে, তো এই জবটা তো স্যার মানে পাবে না কেউ তাহলে? ওকে, তাহলে নেক্সট কোশ্চেন আসে, আসলে এই জবে কি করার দরকার আছে নাকি এই এই হিউম্যান লেবারকে আমরা অন্যদিকে অন্যভাবে অ্যাটেন্ড করতে পারি? মানে এফিসিয়েন্সির কথা যদি বলেন, অবভিয়াসলি অটোমেটেড যত হবে তত বেশি এফিসিয়েন্ট হবে। হিউম্যানের এরর করার ট্রেন্ড বেশি হবে, সিস্টেম লস বেশি হবে। আপনি টিকিট কাটতে যাবেন, একজন মেট্রো রেলে যদি একজন টিকিট বিক্রেতা থাকে, সে আস্তে আস্তে টিকিট কাটতেছে, সে এইদিকে গেছে ওইদিকে গেছে, টিকিট কিনতে পারতেছেন না, এরকম একটা সিস্টেম। প্লাস সেফটির একটা ব্যাপার থাকে, যেহেতু আমাদের বাংলাদেশের মানুষ বেসিক্যালি খারাপ, তাই না, অপরাধ প্রবণ। সো এরকম যদি মানুষ থাকে, অনেক পজিটিভ হইতে পারে, নেগেটিভ হইতে পারে, অপরাধ হইতে পারে, চুরি ডাকাতি, অনেক কিছু হইতে পারে। অনেকেই আছে যে একরকম কাজের আড়ালে আরেক রকম কাজ করে। তো এটা একটা মানে ডিবেটের ব্যাপার যে আসলে আপনার কি এখানেই মানুষজনকে কাজে লাগাতে হবে নাকি অন্যদিকে কাজে লাগান, যে সিস্টেমটা আপনার এফিশিয়েন্টলি পারফর্ম করবে একটা নির্দিষ্ট সিনারিওতে, সেই জিনিসটা মানুষ দিয়ে করা যেতে পারে। পলিসি লেভেল যারা মেক করে তাদের একটা ব্যাপার, তারা কিভাবে কি করবে অল্টারনেট জব কিভাবে ক্রিয়েট করা যায়, সেটা অল্টারনেট জব কিভাবে ক্রিয়েট করা যায়। কষ্টের একটা ব্যাপার আছে যে এমন যদি হয় যে অটোমেটেড সিস্টেম গুলো রান করতে অনেক বেশি কস্টিং করতেছে, তখন হয়তো মানুষ বা সরকার ম্যানুয়াল লেবারের দিকে যাবে। কিন্তু অটোমেটেড সিস্টেমটা যদি সেরকম কস্টলি না হয়, এক্সপেন্সিভ না হয়, তাহলে পলিসি লেভেলে চিন্তা করতে হবে যে মানুষকে কি এই জবই দিতে হবে নাকি, এই জব দেওয়ার আদৌ প্রয়োজন আছে নাকি, আপনাদের কি চিন্তায় জুবাইর যে কথাটা বললো, আপনাদের কি মনে হয় এটা কি মানে এইভাবে কি মানুষের জব জব ক্রিয়েট করা উচিত? মানে স্যার সব কারো যদি অটোমেটিক হয়ে যায় তাহলে স্যার ড্রাইভারও চাকরি হারাবে স্যার, এভাবে তো সব স্যার কর্মক্ষেত্র স্যার নষ্ট হয়ে যাবে। হ্যাঁ, কর্মক্ষেত্র নষ্ট হয়ে যাবে।
হ্যাঁ স্যার, কিন্তু একজনে স্যার যদি টিকিট ড্রাইভিং তো কাটতেছে বাই এতে করে বাই ইভেনচুয়ালি কিছু প্রফেশন অ্যাচিভ একটা খুব হচ্ছে। একটা, হ্যাঁ বলেন আজাদ। স্যার একজন যে টিকিট কাটতেছে এতে ইভেনচুয়ালি কোনো রেজাল্ট আসতেছে না, তো এটা অটোমেটিক হয়েছে যদি অন্য কোনো ইফেক্টিভ কাজ করতে পারে, যেখানে প্রোডাক্টিভ কোনো কাজ আমারও করতে পারে তাই তাহলে মনে হয় যে এই টাইপের রুটিন ওয়ার্ক গুলা মানুষকে করতে হবে। মানুষ তো আসলে অনেক ব্রিলিয়ান্ট, এই টাইপের রুটিন ওয়ার্ক করে সে সারা জীবন চালাই দিবে, জিনিসটা আসলে একসেপ্ট করা ডিফিকাল্ট। হুম, টিকিট কাটা আসবে, টিকিট কাটবো, জীবনের পর জীবন কি টিকিটই কেটে যাব, এটা কি কোনো একটা লাইফ হইলো? এবং ড্রাইভিং এর যে ব্যাপারটা বলতেছেন, বিশ্বের বেশিরভাগ দেশে ড্রাইভিং বলে কোনো আপনার ইয়া নাই, কি বলে, প্রফেশন নাই। আছে কি অনেক হাই লেভেল, ওগুলো সফর বলে, ঠিক আছে। কিন্তু নিজের গাড়ি চালাইতে বা ইয়া করতে হচ্ছে ড্রাইভার, এটা শুধু বাংলাদেশেই বা বাংলাদেশের আশেপাশেই আছে। সেটা রিজনও আছে যে বাংলাদেশে যেহেতু গাড়ি চালানো একটা কষ্টের ব্যাপার, কিন্তু বিদেশে মানুষ গাড়ি চালানোটাকে এনজয় করে, ঠিক আছে। আপনাকে যদি ভালো সুযোগ সুবিধা দেওয়া হয়, আপনার নিজেরও তো অনেকে গাড়ি চালান মনে হয়, তো গাড়ি চালানো কিন্তু একটা মানে এক্সাইটমেন্টের ব্যাপার, ঠিক আছে। সাইকেল চালানো, বাইক চালানো, গাড়ি চালানো একটা এক্সাইটমেন্টের ব্যাপার, যদি ভালো পরিবেশ থাকে। স্যার ওই ট্রাফিকের জন্য আর কি হচ্ছে মানে গাড়ি চালানো ট্রাফিকের কষ্টকর। জন্য আপনি যদি এইভাবেও চিন্তা করেন যে আসলে ড্রাইভিং জবটাও কিন্তু খুব মানে ইনহিউম্যান ইন এ সেন্স, যে এতক্ষণ বসে থাকা লাগে। হ্যাঁ, দাওয়াতে গেছে, সেই দাওয়াতে রাত 1টা 2টা পর্যন্ত বসে আছে। তো জানি না আমি, যা এক একজন হয়তো এক একভাবে চিন্তা ভাবনা করবে, কিন্তু আমি মোটামুটি আজাদের এই মতটার সাথে মিল, যে মানুষ অনেক ব্রিলিয়ান্ট, মানুষকে যে এরকম টিকিট বিক্রি করে খেতে হবে অথবা জি দাঁড়ায় স্যার। দাঁড়ায় ইয়া আর করতে হবে, জিনিসটা আসলে মানতে আমার কষ্ট হয় আর কি। স্যার, আর এই টিকিট বিক্রি করার জবে তো অনেক বেতন না, এমন না যে তারা অনেক সচ্ছল হবে, অনেক অন্য কোনো কিছু করাও হ্যাঁ, লাগতেছে তাদের এমন পাশাপাশি। কিছু করা উচিত যেটাতে সে প্রসপার করতে পারবে, লাইফে উন্নতি করতে পারবে। টিকিট বিক্রি কয় বছর করবে, বোর্ড হয়ে যাবে, তাই না? কিন্তু স্যার অনেকে তো স্যার ভালো করে পড়াশোনা করতে পারেন, তো তাদের জন্য তো এটাই অনেক। সব কাজে পড়াশোনা লাগে না, সব কাজে পড়াশোনা লাগে না। লাইফে মানুষ অনেক বড় লোক মানুষ দেখবেন যাদের প্রাতিষ্ঠানিক শিক্ষা দীক্ষা নাই, তাই না? সব কাজে কি পড়াশোনা লাগে? কিন্তু স্যার আমাদের মানে যেটা বলে যে পড়াশোনা ছাড়া যে চাকরি মানে অন্য কাজে, কিন্তু ওইটারও তো স্কোপ অনেক কম, এখন আরো কমে যাচ্ছে, জনসংখ্যা বেশি এজন্য, যদি পড়াশোনা ছাড়া স্যার বাংলাদেশে জীবনে অনেক কিছু করে এমন স্যার লোকের পার্সেন্টেজ তো খুবই কম স্যার, আর হচ্ছে অনেকে তো আরো নিম্ন কাজ করে স্যার, জীবিকা দিনের পর দিন নির্বাহ করতেছে। পপুলেশন তো স্যার অনেক বেশি। সেটা ঠিক আছে, সেটাই। এই পপুলেশন, বেশি পপুলেশনকে কিভাবে মানে স্মার্ট জনশক্তিতে কনভার্ট করা যায় সেটা নিয়ে চিন্তা ভাবনা করেন। আমি আপনাদেরকে উদাহরণ দেখাতে পারবো যে রিসেন্ট টাইমে যারা মানে এফেক্টিভ চেঞ্জ আনছে, তারা কিন্তু আসলে সবাই যে নর্মাল পড়ালেখার থ্রুতেই আনছে তা না। হ্যাঁ, জিনিসটা আসলে কিভাবে কাজ করে, আপনি কোথায় জব পাবেন, অথবা কিভাবে জব পাওয়ার উদ্দেশ্যটা কি, টাকা ইনকাম করা, কিভাবে টাকা ইনকাম করবেন, এই জিনিসটা কিন্তু আসলে আসে ডিমান্ড থেকে। কোন জায়গায় ডিমান্ড আছে, এই জায়গায় ডিমান্ড আছে, তাহলে এইটার উপরে কাজ করি, এটার উপরে কাজ করি, এটার উপরে কাজ করলে আপনি দেখবেন টাকা আসবে, ঠিক আছে। যেমন ধরেন, উদাহরণ দেই যে অনলাইন শপিং এর ব্যাপারটা বাংলাদেশে খুব একটা জনপ্রিয় ছিল না, কোভিড আসলো, এখন কিন্তু এই চাল ডাল, তারপরে এই টাইপের ইয়েগুলো, আমি একটা আর্টিকেলে পড়ছিলাম যে তাদের এত বেনিফিট হয়েছে, এত বেশি পরিমাণ বেনিফিট হয়েছে, মানে হিউজ একটা মার্জিনের বেনিফিট হয়েছে, ঠিক আছে। অথবা উবার পাঠাও এর যেই যারা এখানে ইমপ্লিমেন্ট করছে, ডিমান্ড আছে, তারা এই জিনিসটা সার্ভিসটা প্রোভাইড করার চেষ্টা করছে এবং হিউজ রেসপন্স পেয়েছে। একই রকম যেমন ঢাকা শহরে একটা অন্যতম সমস্যা হচ্ছে যে হোম হোম মানে মেড সার্ভেন্ট, যেটা মানে কাজের বুয়া, কাজের বুয়া যারা কাজ করে দিবে, ঠিক আছে। এই এদের একটা সার্ভিস যে অনেক জায়গায় পাওয়া যায় না, ইয়া করা যায় না, এরকম অনেক অ্যাপ অ্যাপ আপনার তৈরি হয়েছে। হ্যালো টাস্ক নামে একটা অ্যাপ আছে, তারা হচ্ছে তারা তাদের দাবি অনুযায়ী তারা স্কিলড হোম মেকার এদেরকে আপনার সার্ভিস প্রোভাইড করে। অথবা অনেকে হয়তো নিজে ড্রাইভ করে কিন্তু 2-1 দিনের জন্য তার ড্রাইভারের দরকার পড়লো, তারা ড্রাইভারের সার্ভিস প্রোভাইড করে। অনেক মানুষ আছে যারা পড়াশোনা করে এরকম ট্র্যাডিশনাল আপনার জবের পথ ছাড়ে গ্রামে চলে গেছে, গ্রামে গিয়ে বিজনেস করতেছে। কিসের বিজনেস? সে পুকুর কিনছে, পুকুরের মধ্যে মাছ চাষ করতেছে, তারপরে হাঁস মুরগি চাষ করতেছে,
ঠিক আছে? সো আপনার গোল যদি হয়ে থাকে টাকা ইনকাম করা, যেখানে নিড আছে সেখানে গিয়ে রিসার্চ করলে আপনি টাকা ইনকাম করতে পারবেন। এখন যদি আপনি এমন বলেন যে আমি ইঞ্জিনিয়ারিং পড়ে আসছি, আমি হাঁস মুরগি চাষ করব, আমি কি বলে এরকম কাজের বুয়া সাপ্লাই দিব, হ্যাঁ, এই টাইপের যদি চিন্তা ভাবনা থাকে তাহলে মানুষজন বেশি দূর যাইতে পারে না। তো সেক্ষেত্রে আপনাকে চিন্তা করতে হবে আপনি ইঞ্জিনিয়ারিং জবে কিভাবে ডিমান্ডটাকে মিট করতেছেন। আপনি তো জাস্ট অ্যানাদার ইঞ্জিনিয়ার, আপনার আপনার ক্যারেক্টারিস্টিক্স, আপনার মানে ইউনিকনেসটা কি যে অন্যদের চেয়ে আপনি আগায় আছেন, তাই না? বাংলাদেশে এখন যদি মনে করেন যে সিভিল ইঞ্জিনিয়ার শুধুমাত্র হচ্ছে বিল্ডিং বানানোর ইঞ্জিনিয়ার, বাংলাদেশে এরকম লাখ লাখ ফার্ম আছে, সেখানে লাখ লাখ মানুষজন কাজ করতেছে, আপনি যদি তাদের একজন হন, আপনার সাথে তার ডিফারেন্সটা কি? আপনাকে আউট অফ দ্য বক্স চিন্তা করতে হবে। আপনি যদি লাইফে প্রসপার করতে চান, আপনাকে আউট অফ দ্য বক্স চিন্তা করতে হবে। ট্র্যাডিশনাল ওয়েতে চিন্তা করে আপনি কখনোই সেভাবে প্রসপার করতে পারবেন না। ট্র্যাডিশনাল ওয়ে অ্যাভারেজ পিপলদের জন্য, যারা লাইফে শাইন করবে তারা কখনো ট্র্যাডিশনাল ওয়েতে চলবে না, তারা হচ্ছে ডিফারেন্টলি থিঙ্ক করবে, আউট অফ দ্য বক্স থিঙ্ক করবে এবং রিস্ক নেবে। এবং রিস্ক নিয়ে একটাতে ফেল করলে যে আপনি একদম শেষ হয়ে যাবেন তা না, আপনি ক্যালকুলেটেড রিস্ক নেবেন যে আমি এইদিকে যদি এই ব্যবসা যদি ধরা খাই অন্য ব্যবসায় ধরতে পারবো। 3-4টা ব্যবসা একসাথে আপনি চিন্তা ভাবনা করবেন, একটা যদি ডাউন খায় একটাতে যদি আমি সার্ভাইভ করতে পারি, ঠিক আছে? ওইভাবে চিন্তা ভাবনা করতে হবে। আপনি আপনি সব মিলায় মূলধন জমা করলেন 10 লাখ টাকা, 10 লাখ টাকা একটা বিজনেসে দিলেন, বিজনেস লস খাইলো, আপনি পথে বসে গেলেন, এরকম যাতে না হয়। আর 2 নম্বরে চিন্তা ভাবনা করবেন না। 2 নম্বরে চিন্তা ভাবনা কি? এই যে 2 নম্বরে চিন্তা ভাবনা হচ্ছে যে এই রিসেন্ট টাইমে যতগুলো আপনারা দেখছেন, ডেস্টিনি, তারপরে ইভ্যালি, সব কি মানুষের লোভকে পুঁজি করে কোটি কোটি টাকা নিয়ে তারা চলে যাচ্ছে। মানুষের লোভকে পুঁজি নিয়ে আপনাকে আমি এত টাকা ডিসকাউন্ট দিব, এত টাকা দিব, এরকম দিব, সেরকম দিব, মানুষের লোভের চোটে একেবারে আরে আমি পাচ্ছি 1 লাখ টাকার বাইক আমি 10,000 টাকায় পাচ্ছি, যেই 10,000 টাকা দিয়ে দিই, এটা আমাকে বলছে 6 মাস পরে দেবে, অসুবিধা কি, 6 মাস পরে আমি পাবো। কিন্তু দেখতে পাচ্ছেন এখন কি হচ্ছে, সব টাকা পয়সা নিয়ে একদিনে এনারা সবাই খাওয়া হয়ে যাবে, বিদেশে চলে যাবে। ঠিক আছে? তো এরকম 2 নম্বরে চিন্তা ভাবনা করবেন না। চিন্তা করবেন যে আসলে আমি 10,000 টাকা দিচ্ছি, সে কেন নিজের লস করে আমাকে 1 লাখ টাকা জিনিস দেবে, সে 90,000 টাকা লস কেন নিবে? কোনো মানুষই তো এই জিনিস করে না, এই কাজ করে না, তাই না? আপনি যখন ব্যবসা করবেন আপনি দেখবেন আপনার কস্টিং হচ্ছে 10 টাকা, আপনি অবশ্যই চেষ্টা করবেন ওটাকে 12 টাকা বিক্রি করতে মিনিমাম, যাতে আপনার 2 টাকা লাভ থাকে। আপনি 10 টাকার প্রোডাক্ট তৈরি করে কেন এটাকে আপনি 3 টাকা বিক্রি করবেন? তাহলে তো আপনি লসে থাকলেন, ওই ব্যবসাটা আপনি চালাতে পারবেন না, তাই না? সো যারা এরকম বায়বীয় লাভের কথা চিন্তা করেন, এরকম তো অনেক কনসেপ্ট আছে, যে বিটকয়েন এরকম একটা কনসেপ্ট, কিভাবে এগুলোর দাম বাড়ে, কারা কন্ট্রোল করে, কিভাবে টাকা নিয়ে যায়, হ্যাঁ, এগুলো খুবই মানে আমার কাছে মানে মনে হয় পরিশ্রম না করে যেই ইনকাম হয় সেটা আসলে কোনো মানে মানে সেটা ফেল করতে বাধ্য। আপনি যেই কাজই করেন না কেন আপনাকে পরিশ্রম করে ইনকাম করতে হবে। যদি দেখেন যে আপনি কোনো জায়গায় ইনভেস্ট করে বসে আছেন, কয়েকদিন পর কিছু চলে আসতেছে, এটা কেমন যেন এটা মানে প্রবলেমেটিক মনে হয়। অবভিয়াসলি আপনি যদি এমন কিছু একটা ইনভেস্ট করেন যেটা প্রপারলি রান করতেছে, সেক্ষেত্রে তো বসে থাকতে হবে না। আপনি একটা বাড়ি বানাচ্ছেন কষ্ট করে, তাহলে সেই বাড়ি ভাড়া দিয়ে আপনার চলতেছে, সেটা একটা ব্যাপার। কিন্তু ওই যে আপনি আপনার নিজের কিছু নাই, কোনো সম্পদ নাই, কিছু নাই, আপনি টাকা ইনভেস্ট করছেন কিছু এবং আশা করতেছেন যে ওখান থেকে আপনি 10 গুণ রিটার্ন পাবেন, এগুলো আসলে খুব একটা ভালো চিন্তা ভাবনা না। আচ্ছা, যাই হোক, আমাদের সময় শেষ, আমরা অনেক সময় নিয়ে নিয়েছি। আপনার বাকি 2টা গ্রুপ আমাকে দিয়ে দিয়েন। আর টাইম বললাম, যারা এখনো কোয়েশ্চেন দেন নাই অবভিয়াসলি বৃহস্পতিবারের মধ্যে দিয়ে দিবেন, এবং তারপরে আমি উইকেন্ডের মধ্যে, পারলে আজকেই দিয়ে দেন, উইকেন্ডের মধ্যে আমি আপনাদের কোয়েশ্চেন দিয়ে দিব এবং সেই অনুযায়ী কথা বলবো। আর আমি অ্যাটেন্ডেন্স নেই, অ্যাটেন্ডেন্স তানজিনা, তানজিনা নেই। তারপরে হচ্ছে ফাহিম, প্রেজেন্ট স্যার। মমিন, ইয়েস স্যার। রাফি, ইয়েস স্যার। সৌমিক, ইয়েস স্যার। রুকসানা, ইয়েস স্যার। ফারিয়া, ইয়েস স্যার। মুয়াজ, ইয়েস স্যার। অমিত, প্রেজেন্ট স্যার।
সাধন, Present, sir. আলিফ, Yes, sir. সামিউল, Yes, sir. রুদ্র, Present, sir. জুবায়ের, Yes, sir. ফয়সাল, Yes, sir. ফয়সাল আহমেদ, নোয়াম্মের, Yes, sir. ফারদিন, Yes, sir. জনি, Yes, sir. আশফাক, Yes, sir. আনিকা, Yes, sir. নোমান, Yes, sir. আরফিন, Yes, sir. উম্মে মাহিন, মাকসুদ, Yes, sir. সাকিব, Yes, sir. নাইমুল আলম, Yes, sir. আফরা, Yes, sir. বিলাস, Yes, sir. পায়েক। Yes, sir. ঠিক আছে, ধন্যবাদ। আমরা নেক্সট ক্লাসে কথা বলবো। আর আমি আপনাদের একটা ক্লাস মিস করেছি, আমি দুঃখিত, আমার খেয়াল ছিল না যে শনিবারে মঙ্গলবারে ক্লাস হবে। তো এটার জন্য আমার হয়তো এক্সট্রা ক্লাস যদি নেওয়া লাগে আপনাদের কাছ থেকে আমি টাইম চেয়ে নেবো। আজকে দেরি হয়ে গেছে বলে আর ডিসকাস করলাম না, নেক্সট ক্লাসে আমরা ডিসকাস করবো যে কোন সময় আপনাদের ফাঁকা আছে। ঠিক আছে, ধন্যবাদ। আল্লাহ হাফিজ, সালাম আলাইকুম। Sir, sir. Assalamu alaikum, sir. আসসালামু আলাইকুম।